নির্ভর করে এবং কিভাবে আমরা তাকে ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি সেটা গত ক্লাসে দেখছি আমরা। এছাড়া আমরা যে টর্কের যে ইকুয়েশনটা দেখছিলাম সেটাকে মডিফাই করলাম, মডিফাই করে সেটাকে R2 এবং X2 টার্মে নিয়ে গেছি। তারপর দেখলাম স্টার্টিং টর্কের ইকুয়েশনটা, মডিফাইড ইকুয়েশনটা কিরকম আসছে। তো সেখানে আমরা দেখছি স্টার্টিং টর্ক এর ইকুয়েশনটা আসলো যে স্টার্টিং টর্ক ইকুয়াল টু K1 E2 স্কোয়ার R2 ডিভাইড বাই R2 স্কোয়ার প্লাস X2 স্কোয়ার। এই ইকুয়েশন আমরা দেখছি। তো সেখান থেকে আমরা দেখতে পেলাম যে রোটরের রেজিস্ট্যান্স R2 যেটা, এই রোটরের রেজিস্ট্যান্সের উপর স্টার্টিং টর্কটা নির্ভরশীল। রোটরের রেজিস্ট্যান্স যদি বাড়ে স্টার্টিং টর্ক বাড়বে, রোটরের রেজিস্ট্যান্স যদি কমে তাহলে স্টার্টিং টর্ক কমবে। তো তখন প্রশ্ন আসছিল যে রোটর রেজিস্ট্যান্স আসলে কি আমরা বাড়ানো সম্ভব কিনা। তো সেই প্রশ্নের উত্তরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার কোনো সুযোগ নাই। তার মানে স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরে আমরা রেজিস্ট্যান্স অ্যাড করে স্টার্টিং টর্ক বাড়াতে পারবো না। কিন্তু স্লিপ রিং ইন্ডাকশন মোটরে এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার সুযোগ আছে। যেহেতু এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার সুযোগ আছে, কাজে আমরা স্টার্টিং টর্ক বাড়াতে পারবো স্লিপ রিং মোটরের জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে রোটরের রেজিস্ট্যান্স যদি বাড়ে তাহলে টর্ক বাড়বে, এটা আমরা দেখলাম। তারপর আমরা টর্কের যে ইকুয়েশনটা শুরুতে যেটা ডেভেলপ দেখছি, আমরা টর্কের ইকুয়েশন শুরুতে যেটা দেখছি সেটা আমরা দেখলাম ডিসি মোটরের ক্ষেত্রে আমরা জানি যে টর্ক নির্ভর করবে ফ্লাক্স এবং কারেন্টের উপরে। এসি মোটরের ক্ষেত্রেও সেম, টর্ক নির্ভর করবে ফ্লাক্স এবং কারেন্টের উপরে। এখন কথা হচ্ছে কোন ফ্লাক্স এবং কোন কারেন্ট। তো ফ্লাক্স তো আমরা স্টেটর থেকেই পাই, কাজে স্টেটরের ফ্লাক্সের উপর নির্ভর করে। আর কারেন্ট যেহেতু টর্কটা রোটরেই ডেভেলপ হবে, কাজে রোটরের কারেন্টের উপর নির্ভর করবে। সেই জন্য আমরা এটাকে বলছি যে ফ্লাক্স ফাই, আর রোটরের কারেন্টকে বলছি আমরা I2। তাই ফ্লাক্সের উপর নির্ভর করে, কারেন্টের উপর নির্ভর করে, এটা ডিসি মেশিনের মতো সেম। কিন্তু ডিসি মোটরের ক্ষেত্রে যেহেতু ডিসি সাপ্লাই দিছি, সেখানে যেহেতু পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 1, তো কাজেই পাওয়ার ফ্যাক্টর আমাকে কনসিডার করতে হয় নাই। কিন্তু এসি পাওয়ার সিস্টেমে পাওয়ার ফ্যাক্টর তো 1 থাকে না, সেটা পাওয়ার ফ্যাক্টর 1 চেয়ে কম হয়। তো আমরা যদি ধরে নিই পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.9, তাহলে সেটা আমাকে কনসিডার করতে হবে। তাহলে এসি মোটর অর্থাৎ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে টর্ক ফ্লাক্স এবং কারেন্টের উপর নির্ভর করতেছে, সেটা যেমন ঠিক আছে, পাশাপাশি পাওয়ার ফ্যাক্টরের উপরও নির্ভর করে। ডিসি মোটরের ক্ষেত্রেও পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে বলতে পারতাম আমরা, কিন্তু পাওয়ার ফ্যাক্টর যেহেতু 1, তো এটা বলা না বলা একই কথা। তাহলে এসি মোটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর যেহেতু 1 না, কাজে সেটা আমাকে ক্যালকুলেশনে আনতে হবে। তাহলে আমরা বলতে পারি টর্ক হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের উপরেও নির্ভর করে। তাহলে এখন টর্ক পাওয়ার ফ্যাক্টরের উপর যেহেতু নির্ভর করে, ফ্লাক্সের উপর নির্ভর করে, কারেন্টের উপর নির্ভর করে, পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাহলে আমরা যদি একটু চিন্তা করি, একটু আগে বললাম যে রোটরের রেজিস্ট্যান্স অ্যাড করলে তখন দেখা যায় স্টার্টিং টর্ক বাড়ার কথা। তো রোটরে যদি রেজিস্ট্যান্স অ্যাড করি স্টার্টিং টর্ক বাড়বে কিভাবে, সেটা যদি আমরা এই ইকুয়েশন থেকে এক্সপ্লেইন করতে চাই, অর্থাৎ টর্ক যে ফ্লাক্সের উপর নির্ভরশীল, রোটরের কারেন্টের উপর নির্ভরশীল, এবং রোটরের পাওয়ার ফ্যাক্টর মানে কি, রোটরের যে ইনডিউসড ইএমএফ এবং রোটরে যে কারেন্টে ফ্লো করবে, ইনডিউসড ইএমএফ এর কারণে যে কারেন্টে ফ্লো করবে, তাহলে ইনডিউসড ইএমএফ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেটা, সেই অ্যাঙ্গেলের কোসাইন, সেটাই তো হচ্ছে রোটরের পাওয়ার ফ্যাক্টর। তাহলে রোটরের পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করবে, সেটা তো আমরা তো বুঝলাম। তাহলে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কস থিটা। তাহলে থিটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমরা জানি যত বেশি ইন্ডাকটিভ হবে অ্যাঙ্গেলটা তত বেশি হবে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল। ইন্ডাকটেন্সের মান যত কম হবে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল তত কম হবে। তাহলে রোটরে যখন আমি রেজিস্ট্যান্স অ্যাড করতেছি, তার মানে রোটরের ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালুটা কমে যাচ্ছে, কারণ সেখানে ইন্ডাকট্যান্সের সাথে রেজিস্ট্যান্সও অ্যাড হয়ে গেছে। তার মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু কমে যাবে। ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ভ্যালু যদি কমে, তার মানে অ্যাঙ্গেলটা কমে যাবে। তাহলে অ্যাঙ্গেল যদি কমে, আমরা জানি কস
কসের ক্ষেত্রে অ্যাঙ্গেলের মান যত কম হয় কস থিটার মান তত বেশি হয়, কারণ cos 0 ডিগ্রি মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে অ্যাঙ্গেল যত কম হবে cos থিটার মান তত বেশি হবে। তো যেহেতু টর্ক cos থিটার উপর নির্ভর করে, তাহলে cos থিটা যত বাড়বে টর্ক তত বাড়বে। তাহলে আমরা যখন রেজিস্ট্যান্স অ্যাড করতেছি, এর ফলে কি হচ্ছে? রেজিস্ট্যান্স অ্যাড করার ফলে রোটরের রিঅ্যাকট্যান্স কমে যাচ্ছে। রোটরের রিঅ্যাকট্যান্স কমার কারণে অ্যাঙ্গেলটা কমে যাচ্ছে, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল। আর অ্যাঙ্গেল যদি কমে যায়, তাহলে এই অ্যাঙ্গেলের উপর যে cos থিটাটা নির্ভর করে, তাহলে এই cos থিটা মানটা বেড়ে যাবে। অ্যাঙ্গেল কমার কারণে cos থিটা বেড়ে গেল, তো cos থিটা যদি বাড়ে তাহলে টর্ক বাড়বে। তাহলে আমরা রোটরের রেজিস্ট্যান্স অ্যাড করে যে টর্ক বাড়াচ্ছি, এটা এই কারণে বাড়তেছে। তো টর্ক তো শুধুমাত্র পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে না, টর্ক তো কারেন্টের উপরও নির্ভর করে এবং ফ্লাক্সের উপর নির্ভর করে। তো ফ্লাক্স তো হচ্ছে সাপ্লাই ভোল্টেজ যদি কনস্ট্যান্ট থাকে, ফ্লাক্স কনস্ট্যান্ট, তাহলে ফ্লাক্সের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু কারেন্ট, রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে কারেন্ট তো পরিবর্তন হচ্ছে, কারণ রেজিস্ট্যান্সটা তো কারেন্টকে বাধা দান করে। তো কাজে আমি যেমন এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করলাম, তাহলে কারেন্টকে বাধা দান করছে, তার মানে কারেন্টের ভ্যালুটা কমে যাবে। তো এখন যখন আমি রেজিস্ট্যান্স বাড়াবো অল্প অল্প করে, দেখা যাবে কারেন্টের ভ্যালু যে কমতেছে, কিন্তু সেটা অল্প কমতেছে, কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যেটা হচ্ছে সেটা বেশি হচ্ছে। সেই কারণে আলটিমেটলি আমার টর্ক বেড়ে যাচ্ছে। কিন্তু রেজিস্ট্যান্স আমি অ্যাড করতে করতে দেখা যাবে একটা নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্যান্স অ্যাড করার পর তখন কারেন্টের ভ্যালুটা বেশি কমতেছে, কিন্তু পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টটা সেই পরিমাণ হচ্ছে না। তো সেই কারণে আলটিমেটলি টর্ক আর বাড়বে না। এরপর দেখা যাবে রেজিস্ট্যান্স বাড়লেও টর্ক কমতে থাকবে। তাহলে রেজিস্ট্যান্সের যেই ভ্যালুর কারণে আমি ম্যাক্সিমাম টর্ক পাবো, সেই ভ্যালুটা কত সেটা আমরা বের করছি গত ক্লাসে, এবং আমরা ইকুয়েশন ডিরাইভ করে দেখলাম যে যখন রোটরের টোটাল রেজিস্ট্যান্সের মান রোটরের রিঅ্যাকট্যান্সের সমান হবে, তখন আমরা পাবো ম্যাক্সিমাম টর্ক, তাই না? রোটরের রেজিস্ট্যান্স যখন রোটরের রিঅ্যাকট্যান্সের সমান হবে, তখন আমরা ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক পাবো, সেটা আমরা গত ক্লাসে দেখছি। আচ্ছা, এরপর আমরা কি দেখলাম যে আচ্ছা রোটরের স্টার্টিং টর্ক কীভাবে বাড়াতে হবে সেটা তো শেখা হলো। তো এখন রোটর তো পাওয়ার সাপ্লাই পাচ্ছে স্টেটর থেকে, পাওয়ারটা পাচ্ছে, আর স্টেটর পাওয়ার পাচ্ছে কোথা থেকে? আমাদের যে পাওয়ার সাপ্লাই লাইন যেটা সেখান থেকে পাচ্ছে। তো আমরা যে মোটরকে কানেক্ট করতেছি, আমাদের সকেট যেগুলো থাকে সেখানে সকেটে কানেক্ট করতেছি, তো সেখানে যে ভোল্টেজটা আসতেছে সেই ভোল্টেজের মান তো পরিবর্তনশীল, সেটা ফিক্সড না। তো কাজেই এই ভোল্টেজের উপর টর্ক কতটুকু নির্ভরশীল সেটা সম্পর্কে আমরা আলোচনা করছি, এবং আমরা দেখছি যে স্কোয়ারলি প্রপোর্শনাল, অর্থাৎ ভোল্টেজের অল্প পরিবর্তনে টর্কের যথেষ্ট পরিমাণ পরিবর্তন হবে, সেটা আমরা দেখলাম। তো এইগুলো ছিল আমাদের গতকালের স্টার্টিং টর্ক নিয়ে আলোচনা। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রানিং টর্ক। রানিং টর্ক নিয়ে আমরা আলোচনা করব। এখন রানিং টর্ক নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে স্টার্টিং অবস্থায় যেই প্যারামিটারগুলো আমরা বলছিলাম, রানিং অবস্থায় সবগুলো প্যারামিটার একই থাকে না, চেঞ্জ হয়ে যায়। তো সে কোন কোন প্যারামিটারগুলো চেঞ্জ হয় এবং কেন চেঞ্জ হয়, এটা আমাদেরকে আগে মাথায় রাখতে হবে ভালো করে। তাহলে বাকি বাকি ইনফরমেশনগুলো ইজি মনে হবে, একই মনে হবে। তো 17 কত রোল এই মাত্র জয়েন করছো কে? 171070 শুনতে পাচ্ছ? আমি স্যার। হ্যাঁ, তুমি আইওসি ইমেল থেকে জয়েন করো নাই? স্যার আইএসসির ইমেলটা স্যার ডিস্টার্ব করতো স্যার। স্যার আর 2-1 দিন সময় লাগবে এটা ঠিক করতে, সেজন্য স্যার। আচ্ছা, কিরকম ডিস্টার্ব করে? কিরকম ডিস্টার্ব করে? ডিস্টার্ব বলছে এটা অ্যাড করতে পারতেছি না কোনো মতে। এটা আমি নিজে নিজে খুলছিলাম তো স্যার, সেজন্য অত আচ্ছা, আইটি বিভাগকে বলছিলাম, ওরা বলতেছে একটু টাইম দিয়েন, পরে করে দিবে, সেজন্য বলছি। মানে তোমার পাসওয়ার্ড বলে গেছো সেটা বলতেছো? ডিস্টার্ব কিরকম ডিস্টার্ব করে? ইমেল তো ডিস্টার্ব করতে পারে না, নেট কানেকশন ডিস্টার্ব করে। পাসওয়ার্ড বলে গেছি বলতে আসলে এটা একটা মানে কনফার্মেশন মেসেজ খুঁজতেছে, এটা কোথায় যাচ্ছে এটা আসলে আমি খুঁজে পাচ্ছি না। আমার নাম্বারও চেক করতেছি, আমার যে আমার আগের ইমেল ছিল ওইটাতেও চেক করতেছি স্যার, বাট ওখানে কোথাও এই জিনিসটা আসতেছে না। আচ্ছা, আইটি ডিভিশনে জানাইছো?
হ্যাঁ জানাইছি স্যার। আচ্ছা, তো আইটি ডিভিশনে যদি জানা থাকে তাহলে তো আশা করি তুমি সলিউশন পাবা, নেক্সট উইক থেকে আইওসির মধ্যে জয়েন করতে পারবা। ইনশাল্লাহ স্যার। কারণ আমি যখন স্ক্রিন শেয়ার করে ক্লাস নেই তখন এখানে কেউ জয়েনের রিকোয়েস্ট দিয়ে রাখছে কিনা সেটা শো করে না, তো সেটা একটা সমস্যা। তো কেউ হয়তো জয়েনের রিকোয়েস্ট দিয়ে অনেকক্ষণ ওয়েট করতেছে। আর গতকাল আমি ক্লাস নেওয়ার পর দেখলাম এরকম গ্রুপে মেসেজ দিছে আহ, যে, তাহলে এখন আমরা রানিং টর্ক নিয়ে আলোচনা করব। তোমরা হচ্ছে তোমরা 4B তাই না? আচ্ছা, অবশ্যই এটা তো হচ্ছে তোমাদের সেকশনের গ্রুপ। আমি দেখতেছি এটা কি কোনো এই কোর্সের গ্রুপ কিনা। হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসছে, আচ্ছা যাই হোক। তো আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে রানিং টর্ক নিয়ে। তাহলে স্টার্টিং টর্কের ইকুয়েশন যখন আমরা লিখছি সেখানে আমরা যে প্যারামিটারগুলো লিখছিলাম, একটা ছিল E2, একটা ছিল R2, একটা X2। এগুলো ছিল মেইন প্যারামিটারগুলো। এরপর আমরা কারেন্টটা ক্যালকুলেট করছি, I ইকুয়াল টু ভোল্টেজ ডিভাইড বাই ইম্পিডেন্স, সেভাবে করে কারেন্টটা ক্যালকুলেট করছি। আমি একটু স্ক্রিন শেয়ার করি যে স্টার্টিং টর্কের যে প্যারামিটারগুলো আলোচনা করছি সেগুলো কোনগুলো। এবং আমরা গতদিন বলছি অবশ্যই এখানে ইম্পর্টেন্ট হচ্ছে প্যারামিটারগুলো যে স্ট্যান্ড স্টিল অবস্থা প্যারামিটার সেটা উল্লেখ করতে হবে অবশ্যই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি E2 হচ্ছে রোটর ইএমএফ পার ফেজ অ্যাট স্ট্যান্ড স্টিল। E2 হচ্ছে কি মোটরের যে ইনডিউসড ইএমএফ যখন মোটর স্থির ছিল তখন, সেটাকে বলা হচ্ছে রোটর ইএমএফ পার ফেজ অ্যাট স্ট্যান্ড স্টিল। তারপর R2 যেটা সেটা হচ্ছে রোটর রেজিস্ট্যান্স পার ফেজ, কিন্তু সেটা স্ট্যান্ড স্টিল বলিনি কারণ রেজিস্ট্যান্স স্থির অবস্থায় যা থাকে রানিং অবস্থায় সেমই থাকে। আর X2 হচ্ছে রোটরের রিঅ্যাক্ট্যান্স, এই রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে স্ট্যান্ড স্টিল অবস্থার রিঅ্যাক্ট্যান্স বলা হয়েছে। এখন কথা হচ্ছে E2টা কেন চেঞ্জ হবে, X2টা কেন চেঞ্জ হবে। এটা গত ক্লাসে বলছিলাম, আমি আবার বলতেছি যেন সবার মনে থাকে এটা। E2 হচ্ছে রোটরের ইনডিউসড ইএমএফটা আসতেছে কোথা থেকে? মনে করো রোটরটা হচ্ছে স্থির, আর স্টেটরের ফ্লাক্স তার চারপাশে ঘুরতেছে। স্টেটরের ফ্লাক্স যখন রোটরের কাছে ঘুরতেছে তার, এবং সে যে ঘুরতেছে কত স্পিডে ঘুরতেছে, সিঙ্ক্রোনাস স্পিডে। স্টেটরের ফ্লাক্সটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতেছে রোটরের চারপাশে। তো স্পিডটা হচ্ছে কত, 1500 আরপিএম ধরলাম আমি। তাহলে 1500 আরপিএম এ সে ঘুরতেছে রোটরের চারপাশে। তাহলে এই ঘুরতে ঘুরতে সে রোটরের কন্ডাক্টরকে কাট করতেছে ফ্লাক্সটা, এবং এই কাট করার কারণে রোটরে ইনডিউসড ইএমএফ হচ্ছে। তো যখন রোটর স্থির তখন তো সেই 1500 আরপিএম এ কাট করছে, কিন্তু যখন রোটর নিজেই ঘোরা শুরু করলো তখন ফ্লাক্স তো আর একই স্পিডে কাট করতেছে না, তাহলে স্পিডের ডিফারেন্স এখন কমে গেল। তাহলে ফ্লাক্স কাটের হারটা কমে গেল, তার মানে ইনডিউসড ইএমএফটা চেঞ্জ হবে। তো সেই কারণে স্থির অবস্থার ইনডিউসড ইএমএফ যা, রোটেটিং অবস্থার ইনডিউসড ইএমএফ তা হবে না। তাহলে রোটেটিং অবস্থার ইনডিউসড ইএমএফটা নির্ভর করবে কিসের উপরে? সেটা নির্ভর করবে স্পিডের পার্থক্য, দুইটা স্পিডের মধ্যে পার্থক্য কতটুকু সেটার উপরে। তো আমরা তো পার্থক্য বোঝানোর জন্য স্লিপ ইউজ করি, তাই না? স্লিপ কথাটা ইউজ করি। তার মানে আমি বলতে পারি যে রোটেটিং অবস্থায় ইনডিউসড ইএমএফ কতটুকু হবে সেটা নির্ভর করবে স্লিপের উপরে। তার মানে এই E2 সাথে যদি আমি স্লিপ গুণ করে দিই তখনই আমি রোটেটিং অবস্থায় ইনডিউসড ইএমএফ পেয়ে যাব। তাহলে আমি রোটেটিং অবস্থায় ইনডিউসড ইএমএফকে যদি ER নামে নামকরণ করি, তাহলে ER সমান আমি বলতে পারি S ইন্টু E2। তাহলে S মানে হচ্ছে স্লিপ মানে হচ্ছে স্পিডের পার্থক্য। তাহলে পার্থক্য যত কম হবে ইনডিউসড ইএমএফ তত কম হবে, পার্থক্য যত বেশি হবে ইনডিউসড ইএমএফ তত বেশি হবে। তাহলে এটা গেল হচ্ছে ইনডিউসড ইএমএফ এর কথা। আর আরেকটা টার্ম কি বললাম, রোটরের রিঅ্যাক্ট্যান্স। তো আমরা জানি রিঅ্যাক্ট্যান্স XL ইকুয়াল টু 2πfL। তাহলে রিঅ্যাক্ট্যান্স হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। তো তোমরা গত সেমিস্টারে পড়ছো, আমি আবার রিপিট করছিলাম, সেটা হচ্ছে রোটরের কারেন্ট যেটা, সেই রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি নির্ভর করে কিসের উপরে? স্পিডের পার্থক্যের উপরে। F প্রাইম ইকুয়াল টু SF আমরা দেখছিলাম। তাহলে F প্রাইম সমান হচ্ছে SF। তাহলে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি নির্ভর করবে
স্লিপের উপরে, স্পিডের পার্থক্যের উপরে। তো স্পিডের পার্থক্য যত কম হবে, স্পিডের পার্থক্য কম হওয়া মানে কি, রোটরের স্পিড বেড়ে যাওয়া। তাহলে স্পিডের পার্থক্য যত কম হবে, স্লিপের ভ্যালু তত কম হবে। আর স্লিপের ভ্যালু যদি কম হয়, তাহলে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি এফ প্রাইম যেটা বলতেছি আমরা, এফ প্রাইম ইকুয়াল টু এস ইন্টু এফ। তো এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি তো 50 হার্জ, তাহলে সাপ্লাই ফ্রিকোয়েন্সির সাথে যদি স্লিপের ভ্যালু গুণ করি, তাহলে আমরা রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সিটা পাবো এফ প্রাইম। তো যেহেতু স্লিপের ভ্যালু যত কম হবে, তার মানে গুণফলটা তত কম হবে, তাহলে আমরা বলতে পারি যে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে স্পিড যত বেশি হবে। তো স্পিড যত বেশি হবে যে কথা, স্পিডের পার্থক্য কম হবে একই কথা। তাহলে স্পিডের পার্থক্য কম মানে স্লিপের ভ্যালু কম। তাহলে স্লিপের ভ্যালু যত কম হবে, ফ্রিকোয়েন্সি তত কম হবে। তাহলে এটা তো আমরা কতদিন দেখলাম। তো ফ্রিকোয়েন্সির উপর যেহেতু রিঅ্যাকট্যান্স নির্ভরশীল, এক্স এল ইকুয়াল টু 2 পাই এফ এল, তাহলে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সি যদি কম হয়, তাহলে রোটরের রিঅ্যাকট্যান্স কম হবে, তাহলে রোটরের রিঅ্যাকট্যান্স চেঞ্জ হবে। তাহলে রোটরের রিঅ্যাকট্যান্সকে আমি যদি এক্স আর বলি, তাহলে এক্স আর সমান আমি বলতে পারি এস ইন্টু এক্স টু, অর্থাৎ সেটা স্লিপের উপর নির্ভর করবে। আচ্ছা, এখন আমরা জানি যে রোটরের রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স মিলে হচ্ছে ইম্পিডেন্স। তাহলে যেহেতু ইম্পিডেন্স রিঅ্যাকট্যান্সের উপর নির্ভরশীল, তার কাজেই আমরা বলতে পারি যে ইম্পিডেন্সটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে মূল প্যারামিটার চেঞ্জ হচ্ছে কোনটা, দুইটা। একটা হচ্ছে ইনডিউসড ইএমএফ, রোটরের ইনডিউসড ইএমএফ সেটা চেঞ্জ হবে যখন ঘুরতে শুরু করবে, এবং রোটরের রিঅ্যাকট্যান্স চেঞ্জ হবে। ইম্পিডেন্স চেঞ্জ হচ্ছে কারণ এটা তো রিঅ্যাকট্যান্সের উপর নির্ভরশীল, সেই কারণে। আবার ইম্পিডেন্সের উপর কারেন্ট নির্ভরশীল, কারণ কারেন্ট হচ্ছে আই ইকুয়াল টু ভোল্টেজ বাই ইম্পিডেন্স। এখন এখানে ইনডিউসড ইএমএফও চেঞ্জ হচ্ছে, তারপর ইম্পিডেন্সও চেঞ্জ হচ্ছে, তার মানে কারেন্ট যেটা, সেই কারেন্টটা চেঞ্জ হবে। তাহলে আই টু কারেন্টটা চেঞ্জ হচ্ছে। তারপর এখন স্টার্টিং টর্ক এর আমরা যে ইকুয়েশনটা পাইছিলাম, যেভাবে ডিরাইভ করছি, রানিং টর্কের ইকুয়েশনটা একইভাবে ডিরাইভ করব। শুধু আমাকে খেয়াল রাখতে হবে, এই দুইটা প্যারামিটারের কথা খেয়াল রাখতে হবে। এই দুইটা প্যারামিটার যদি আমরা খেয়াল রাখতে পারি, তাহলে শুধুমাত্র সেই প্যারামিটারগুলো চেঞ্জ করলেই রানিং টর্কের ইকুয়েশন পেয়ে যাব। এখন আমরা দেখি রানিং টর্কের ইকুয়েশনটা। তো রানিং টর্কের ইকুয়েশনটা আলাপ করার আগে আমি এতক্ষণ যে আলাপগুলো করছি সেগুলো এখানে দেওয়া আছে। অর্থাৎ আমরা যে আগে বলছি স্ট্যান্ড স্টিল অবস্থার ইএমএফ হচ্ছে ই2, রানিং অবস্থার ইএমএফটা হবে ইআর, আর ইআর সমান হবে এস ই2, অর্থাৎ স্লিপের উপর নির্ভর করবে। স্ট্যান্ড স্টিল অবস্থার রিঅ্যাকট্যান্স বলছি x2, এখানে রানিং অবস্থার রিঅ্যাকট্যান্সটা হবে এক্স আর ইকুয়াল টু এস এক্স টু। এস এক্স টু কেন হচ্ছে, কারণ আমরা তো জানি যে রোটরের কারেন্টের ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হবে স্পিডের সাথে সাথে। তাহলে আমরা রোটরের কারেন্ট ফ্রিকোয়েন্সি আমরা বলছিলাম এফ প্রাইম, এখন এখানে জাস্ট নামকরণটা চেঞ্জ হয়েছে, কনসেপ্ট একই। এফ প্রাইমের জায়গায় এফ আর বসানো হয়েছে, আর এফ প্রাইম ইকুয়াল টু এস এফ টু। তাহলে এখানে এফ টুটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তো এর আগে আমরা এস এফ বলছিলাম, এখন এখানে এটাকে এস এফ টু নামকরণ করা হয়েছে। শুধু নামকরণের পার্থক্য, কিন্তু কনসেপ্টটা একই। তাহলে আমরা এই প্যারামিটারগুলো যে চেঞ্জ হবে সেটা বুঝতে পারলাম, তাই তো? এরপর আমরা যদি ইকুয়েশনের দিকে দেখি, তাহলে ইকুয়েশন টর্ক হচ্ছে স্লিপের কারণে স্যার আমার ফ্রিকোয়েন্সি হ্যাঁ, চেঞ্জ হচ্ছে, সেটা বুঝলাম। স্যার স্লিপের কারণে স্যার আমার ওই ভোল্টেজটা কি স্যার সেম হারে চেঞ্জ হবে? স্যার আমরা জানি স্যার রোটর ফ্রিকোয়েন্সি স্লিপ ইনটু স্যার সাপ্লাই ফ্রিকোয়েন্সি, কিন্তু স্যার সেম ভাবে স্যার ওই যে ইনডিউসড ইএমএফটাও স্যার ওই স্লিপের সাথে কি সেম হারে চেঞ্জ হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম। ইনডিউসড ইএমএফ যেটা, এটাকে আমি যদি ই আর দ্বারা প্রকাশ করি, ই আর ইকুয়াল টু হচ্ছে এস ই টু, তাই না? আচ্ছা স্যার, ই আর ইকুয়াল টু হচ্ছে, আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে না স্যার? হ্যাঁ, কারণ মনে করো যখন রোটরটা স্থির, জি স্যার। যখন রোটরটা স্থির, তখন স্টেটরের ফ্লাক্স রোটরকে কাট করতেছে কত স্পিডে, 1500 আরপিএম এ। জি স্যার। হ্যাঁ, জি স্যার। যখন রোটর নিজে ঘোরা শুরু করলো, তখন তো একই হারে কাট করবে না, তার মানে ইনডিউসড ইএমএফটা চেঞ্জ হবে। তাহলে কতটুকু হারে কাট করবে সেটা নির্ভর করবে স্পিডের পার্থক্যের উপরে, অর্থাৎ স্লিপের উপরে। তো সেজন্য আমরা বলতেছি ই আর ইকুয়াল টু হচ্ছে এস ই টু।
না স্যার, আগে স্যার সবসময় ফ্রিকোয়েন্সিটা পড়ছিলাম, তো এটা ফার্স্ট শুনছি এই জন্য স্যার। আগে তো স্যার ওই যে ফ্রিকোয়েন্সিটা শুনছি স্যার, ওই রুট অফ ফ্রিকোয়েন্সি সমান স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। হ্যাঁ 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 হ্যাঁ, এবং এই ফ্রিকোয়েন্সির কারণে রিঅ্যাকট্যান্স চেঞ্জ হচ্ছে। আর ইনডিউসড ইএমএফটা তো আমি তো শুরুতে বললাম না, জি স্যার। শুরুতে বললাম যেটা, সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফটাও চেঞ্জ হবে, কারণ যেহেতু ইনডিউসড ইএমএফটা নির্ভর করে ফ্লাক্সটা কি হারে কাট করতেছে সেটার উপরে। এখন এখানে ফ্লাক্সটা কি হারে কাট করতেছে সেটা তো পরিবর্তন হবে, যত স্পিড চেঞ্জ হবে জি তো স্যার। ফ্লাক্স কাটের হারটা পরিবর্তন হবে। তো সেই কারণে হচ্ছে আমাদের আর স্যার ওটা স্যার স্লিপের সাথে ইনডিউসড সমানুপাতিক, ইএমএফটা অর্থাৎ স্লিপের সাথে ডিপেন্ড ইনডিউসড। করে। জি স্যার, বুঝছি। হ্যাঁ অবশ্যই, এখানে স্পিডের পার্থক্যের উপর নির্ভর করতেছে। জি স্যার। আপেক্ষিক স্পিডের পার্থক্য যত ভেলোসিটি। বেশি, জি স্যার। হ্যাঁ আপেক্ষিক স্পিডের পার্থক্য যত রিলেটিভ বেশি ভেলোসিটি। হবে জি স্যার। সে তত বেশি হারে কাট করবে, তার মানে ইনডিউসড বেশি হবে। জি স্যার। আর যত কম হবে স্পিডের তত পার্থক্য স্যার যত কম কম হবে ইনডিউসড হবে। তত কম হারে কাট করবে, তার মানে ইনডিউসড এমএফটা কম হবে। জি স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা যা শুধু ইকুয়েশনে বসাতে হবে, যে আমরা যেটা আলোচনা করলাম সেটা ইকুয়েশনে ইনপুট দিতে হবে। ER ইকুয়াল টু SE2 দিতে হবে। আর এখানে আমরা যেটা হিসাব করলাম XR ইকুয়াল টু SX2 দিতে হবে। তো শুধুমাত্র এই বিষয়গুলো মাথায় রাখলেই বাকি সবকিছু একই। স্টার্টিং টর্কের যে ইকুয়েশনটা হিসাব করছি, ক্যালকুলেট করছি, সেটার মতো সেম। তাহলে আমরা দেখি কিভাবে আমরা ক্যালকুলেশনটা করতে হবে। তো প্রথম হচ্ছে আমাদের টর্কের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন তো সেম, কারণ আমরা জানি যে টর্ক নির্ভর করে, যদি আমি ইনডিউসড ইএমএফ এর সাপেক্ষে বলি তাহলে হচ্ছে E2, অর্থাৎ সরি এখানে তো E হবে না, এখানে ER হবে। টর্ক নির্ভর করবে রোটরের ইনডিউসড ইএমএফ এর উপরে রানিং কন্ডিশনে, তাহলে ER, রোটরের কারেন্টের উপরে রানিং কন্ডিশনে তাহলে হচ্ছে IR, আর এদের মধ্যে অ্যাঙ্গেলের কোসাইন যেটা হচ্ছে cos phi 2। আমরা এইভাবে প্রকাশ করতে পারি, অথবা ইনিশিয়ালি আমরা যেভাবে প্রকাশ করছিলাম যে ফ্লাক্সের উপর নির্ভর করে, কারেন্টের উপর নির্ভর করে এবং পারফেক্টের উপর নির্ভর করে, এভাবেও আমরা প্রকাশ করতে পারি, দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন ER যেটা, ER হচ্ছে রোটরের ইএমএফ পার ফেজ আন্ডার রানিং কন্ডিশনস। এটাকে কালার করে দিছে, এটা ইম্পর্টেন্ট সেটা বোঝার জন্য। ER মানে হচ্ছে রোটর ইএমএফ পার ফেজ কিন্তু রানিং কন্ডিশনে। IR হচ্ছে রোটর কারেন্ট পার ফেজ আন্ডার রানিং কন্ডিশন। তাহলে আমরা তো আহ, একটু আগে আলোচনা করলাম যে ER যেটা, ER ইকুয়াল টু হবে SE2, অর্থাৎ রোটরের ইনডিউস ইএমএফটা স্লিপের উপর নির্ভর করবে। তো যেহেতু ইনডিউস ইএমএফ চেঞ্জ হচ্ছে, তাহলে কারেন্টও চেঞ্জ হবে। যে কারেন্ট IR ইকুয়াল টু ER ডিভাইড বাই ZR। তো ZRটা হচ্ছে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্সের সমন্বয়ে গঠিত। তো রেজিস্ট্যান্স R2 ঠিক আছে, কিন্তু রিঅ্যাক্ট্যান্স তো এখন SX2 হয়ে গেল। তাহলে এখানে SX2 হোল স্কয়ার দিতে হবে। অনেকে এটা ভুল করে, এখানে ব্র্যাকেটটা দিতে ভুলে যায়, যার কারণে ক্যালকুলেশনটা ভুল হয়, ফাইনাল রেজাল্টটা ভুল আসে। যেহেতু আমরা জানি রেজিস্ট্যান্স স্কোয়ার প্লাস রিঅ্যাক্ট্যান্স স্কোয়ার, তো রিঅ্যাক্ট্যান্স তো হচ্ছে SX2, সেটা পুরোটার উপর স্কোয়ার হবে। আর যদি তুমি ব্র্যাকেট চিহ্নটা তুলে দাও তখন S স্কোয়ার এবং X2 স্কোয়ার লিখতে হবে। তো অনেকে ভুলে লিখে ফেলে SX2 স্কোয়ার, একটা S কমে যায়, সেই কারণে এটা রেজাল্টটা ভুল আসে। আচ্ছা যাই হোক, এখন এখানে তো আমি কারেন্টটা পেলাম, তারপর হচ্ছে cos phi 2। তো আমরা গতদিনও দেখছি যে cos থিটা সমান হচ্ছে কি, রেজিস্ট্যান্স বাই ইম্পিডেন্স। তাহলে cos phi 2 সমান R2 বাই ইম্পিডেন্স, তাহলে রুট ওভার R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার। তাহলে আগেও যেভাবে IR এবং cos phi 2 কে রিপ্লেস করছি, এখনো সেম কাজটা করা হচ্ছে। IR এর যে ইকুয়েশন আর cos phi 2 যে ইকুয়েশন, সেগুলোকে রিপ্লেস করা হবে মূল ইকুয়েশনে। তাহলে পুরো প্রসিডিউরটা একই, শুধু ER এর জায়গায় SE2 বসতেছে আর XR এর জায়গায় SX2 বসতেছে, এটাই হচ্ছে পার্থক্য। এখন এই ভ্যালুগুলো যদি আমি এই ইকুয়েশনটাতে বসাই, ইকুয়েশন কিন্তু দুইটা আছে, তো বইয়ে যেটা কনসিডার করছে এখন সেটা হচ্ছে phi IR cos phi 2, এটা দিয়ে প্রথমে দেখাচ্ছে, পরে কিন্তু এই ইকুয়েশনে বসাতে পারবো, কোনো সমস্যা নেই, এটাও দেখানো হয়েছে। তো আমি ধরতেছি এই প্রথম ইকুয়েশনটা, তাহলে এখানে phi থাকলো, IR এর জায়গায় কি থাকতেছে উপরে SE2, আর cos phi 2 এর জায়গায় উপরে কি থাকতেছে R2। তাহলে phi SE2 R2 আমরা পাচ্ছি এখানে phi SE2 R2, আর ডিভাইডেড বাই এই দুটো গুণফল। তাহলে ইম্পিডেন্স এখানে এটা হোল স্কয়ার হয়ে যাবে, তাহলে স্কয়ার রুটে চলে যাবে, বাকি থাকবে R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার, R2 স্কয়ার প্লাস SX2 হোল স্কয়ার। এখন এটাকে আমরা এখানে দেখানো হচ্ছে যে কে
যদি প্রপোর্শনাল চিহ্নটা তুলে ফেলি তখন সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট চলে আসবে, সেটা হচ্ছে কে। তো আমরা তো আগেও বলছি যে ফ্লাক্সের উপর নির্ভর করে ইনডিউসড ইএমএফ, অর্থাৎ E2 ফ্লাক্সের উপর নির্ভর করে। তাহলে ফ্লাক্সের জায়গায় আমি E2 বসাতে পারি। তাহলে ফ্লাক্সের জায়গায় যদি E2 বসে তাহলে দুইটা E2 হবে, তার মানে E2 স্কোয়ার। তাহলে আমি পাচ্ছি S E2 স্কোয়ার R2 এখান থেকে। আর তখন কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, কে এর জায়গায় K1 হয়ে যাবে। তাহলে আমরা স্টার্টিং টর্কের যে ইকুয়েশন পাইছিলাম সেটা ছিল K1 E2 স্কোয়ার R2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার প্লাস X2 স্কোয়ার। স্টার্টিং টর্কের ইকুয়েশন পাইছিলাম সেটা। তো এখন এটা হচ্ছে রানিং টর্কের ইকুয়েশন পেলাম। তো আমরা জানি একটা মোটর যখন স্থির থাকে তখন স্লিপের ভ্যালু কত? একটা মোটর যখন স্থির তখন স্লিপের ভ্যালু কত, 1 নাকি 0? জিরো স্যার জিরো স্যার স্যার 1 স্যার 1 s সমান স্লিপ সম্পর্কে এতবার বলার পরে ডিভাইড বাই ns স্যার ns সমান 0 স্যার, তাহলে স্যার 1 স্যার, ns 1 1 স্যার 1 স্যার। হ্যাঁ, স্লিপ হচ্ছে, কি বলতেছি বারবার বলতেছি, স্লিপ হচ্ছে স্পিডের পার্থক্য। কোন কোন স্পিডের পার্থক্য? রোটর স্পিড স্টেটরের ফ্লাক্সের স্পিড, স্টেটরের ফ্লাক্সের স্পিডের সাথে রোটরের স্পিডের পার্থক্য। তো মোটর যখন স্থির তখন পার্থক্য তো 100%, তাই না? তার মানে 1। তাহলে একটা মোটর যখন স্থির তখন পার্থক্য হচ্ছে সর্বোচ্চ, তার মানে হচ্ছে 1। তাহলে স্লিপের ভ্যালু হবে 1 যখন মোটরটা স্থির। তাহলে আমরা যদি এখানে যদি 1 বসাই তাহলে আমরা পাচ্ছি K1 E2 স্কয়ার R2 বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। তার মানে স্টার্টিং টর্কের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। এই ইকুয়েশন থেকে আমি স্লিপের ভ্যালু 1 বসালেই স্টার্টিং টর্কের ইকুয়েশন পেয়ে যাচ্ছি। এরপর আমরা তো জানি যে K1 সমান হচ্ছে, হ্যাঁ, K1 সমান হচ্ছে 3 by 2 pi ns, কনস্ট্যান্ট K1 ইকুয়াল টু 3 by 2 pi ns। সেটা তো আমরা তো গতদিন আলোচনা করছি। তাহলে টর্ক সমান আমরা লিখতে পারি 3 by 2 pi ns s E2 স্কয়ার R2 বাই R2 স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের রানিং টর্কের ইকুয়েশন। এবং এই রানিং টর্কের ইকুয়েশনে এস এর ভ্যালু, স্লিপের ভ্যালু যদি 1 বসাই তাহলে আমরা স্টার্টিং টর্কের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি K1 E2 স্কয়ার R2 বাই R2 স্কয়ার প্লাস X2 স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের রানিং কন্ডিশনের জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা গতদিন দেখছি যে স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম পাওয়ার জন্য শর্ত কি, স্টার্টিং টর্ক ম্যাক্সিমাম পাওয়ার জন্য শর্ত কি সেটা আমরা পাইছিলাম R2 ইকুয়াল টু X2 হতে হবে। যদি আমি কিছু রেজিস্ট্যান্স অ্যাড করে টোটাল রেজিস্ট্যান্সের মানটা X2 এর সমান করতে পারি তখনই ম্যাক্সিমাম টর্ক পাবো, ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক পাবো। আর এখন আমরা বলতে যাচ্ছি ম্যাক্সিমাম রানিং টর্ক কিভাবে পেতে পারি। তাহলে আমরা ম্যাক্সিমাম স্টার্টিং টর্ক যখন আমরা চিন্তা করছি তখন আমরা বলছি যে জাস্ট স্টার্টিং টর্কটা বাড়ানোর জন্য রেজিস্ট্যান্স অ্যাড করব, যখন স্পিড আপ হয়ে যাবে তখনই আমরা রেজিস্ট্যান্সটা সরাই ফেলবো, কারণ রেজিস্ট্যান্সের কারণে লস হবে, ভোল্টেজ ড্রপ হবে। তো কাজেই আমরা রেজিস্ট্যান্সটা রিমুভ করে ফেলবো। তাহলে রানিং টর্কের ক্ষেত্রে সেটা তো রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে না, ম্যাক্সিমাম টর্ক কতটুকু পাচ্ছি সেটা রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে না, সেটা নির্ভর করবে হচ্ছে কত স্পিডে তাকে আমি ঘোরাচ্ছি, অর্থাৎ স্পিডের পার্থক্য কতটুকু সেটার উপর নির্ভর করবে ম্যাক্সিমাম টর্ক কতটুকু পাবো। তাহলে এখন আমরা টর্কের ইকুয়েশন তো অলরেডি দেখছি। টর্কের ইকুয়েশন কি পাইছি, হয় এটা লিখতে পারি অথবা এটা লিখতে পারি K1 S E2 স্কয়ার R2 ডিভাইড বাই R2 স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার লিখতে পারি, অথবা আমি জাস্ট ফাই আকারে যদি প্রকাশ করি তাহলে K ফাই S E2 R2 বাই R2 স্কয়ার প্লাস S X2 হোল স্কয়ার। তাহলে এখন আমরা এই প্রথম ইকুয়েশনটা যদি চিন্তা করি তাহলে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে, কারণ আমি যেহেতু ম্যাক্সিমাম টর্ক পাওয়ার কন্ডিশন বের করতে চাচ্ছি, তার মানে এই ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিফারেন্সিয়েট করে ইকুয়াল টু 0 বসাতে হবে। তো এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে একটু জটিল হবে, সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে চেঞ্জ করব কিরকম, এই টর্কের ইকুয়েশনকে আমি 1/t আকারে প্রকাশ করব, অর্থাৎ t কে 1/t আকারে প্রকাশ করব। কিন্তু প্রকাশ করতে কোনো সমস্যা নেই, কারণ t ইকুয়াল টু 0 যে কথা, 1/t ইকুয়াল টু 0 একই কথা। কারণ আমি তো এটার পরে ইকুয়াল টু 0 বসাতে হবে, কন্ডিশন ম্যাক্সিমাম টর্কের কন্ডিশন বের করার জন্য আমাকে তো ডিফারেন্সিয়েশনের রেজাল্ট ইকুয়াল টু 0 বসাতে হবে। কাজে t ইকুয়াল টু 0 যে কথা, 1/t ইকুয়াল টু 0 একই কথা। সেজন্য আমরা করলাম কি, এই যে নিচের টার্মটা উপরে চলে আসলো আর উপরের টার্মটা নিচে চলে আসলো, তারপর দুটাকে সেপারেট করা হলো R2 স্কয়ার বাই এই টার্মটা প্লাস S X2 হোল স্কয়ার ডিভাইড বাই এই টার্মটা।
তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি এখন, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? স্লিপের সাপেক্ষে। কারণ যেহেতু এটা রানিং টর্ক, তাহলে এটা স্পিডের উপর নির্ভর করবে। তাহলে আমরা এটাকে স্লিপের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো স্লিপের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তো তোমরা তো ডিফারেন্সিয়েট করতে ভালোই পারো। তো এখানে যে টার্মগুলো আছে, স্লিপ ছাড়া বাকি সবই হচ্ছে কনস্ট্যান্ট। তো বাকি সব টার্ম বসে গেল, তাহলে থাকতেছে কি 1/s। তো 1/s কে আমি যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে হচ্ছে -1/s² হবে। তাহলে -1/s² আসলো এখানে। আর পরের টার্মে সবই কনস্ট্যান্ট স্লিপ ছাড়া, তো স্লিপকে ডিফারেন্সিয়েট করলে 1 হবে। তাহলে বাকি সব টার্ম বসে গেল। তারপর এখানে যেহেতু মাইনাস আছে, এটাকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে দুই পাশে চলে আসলো। এখান থেকে কে ফাই কাটাকাটি চলে যাচ্ছে, টু কাটাকাটি চলে যাচ্ছে, ফাইনালি পাচ্ছি r2² = s² x2²। তারপর এখান থেকে আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে r2 = sx2। তাহলে ম্যাক্সিমাম টর্ক, ম্যাক্সিমাম রানিং টর্ক পাওয়ার জন্য আমরা শর্ত কি পেলাম? r2 = sx2 হতে হবে। তাহলে আবারও আমরা যদি দেখি, মোটর যখন স্থির ছিল তখন স্লিপের ভ্যালু হচ্ছে 1। মোটর স্থির মানে স্টেটরের ফ্লাক্সের স্পিডের সাথে মোটরের স্পিডের পার্থক্য সর্বোচ্চ, তার মানে স্লিপ হচ্ছে 1। তো স্লিপ যদি 1 হয়, আমি যদি এই ইকুয়েশনে স্লিপের ভ্যালু 1 বসাই, তার মানে আমি বলতে পারি যে স্টার্টিং কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার শর্ত হচ্ছে r2 = x2 হতে হবে। তাহলে এখান থেকেও আমরা ওই আগের কনক্লুশনে চলে আসতে পারতেছি। আচ্ছা, এরপর এখানে স্লিপ ইকুয়াল টু হচ্ছে আমি r2 = sx2, তাই না? তাহলে আমি লিখতে পারি স্লিপ s = r2/x2 লিখতে পারি। তাহলে এই আমি যদি এভাবে লিখি যে স্লিপ s = r2/x2, তাহলে এই কথা দ্বারা আমরা কি বলতে বোঝাচ্ছি? যেহেতু r2 এর মানটা ফিক্সড, x2 এর মানটাও ফিক্সড, এই দুটার অনুপাত যদি আমি বের করি, তাহলে আমি পেয়ে যাব স্লিপের মান। তো স্লিপের কোন মানটা পাবো? স্লিপটা হচ্ছে স্পিডের পার্থক্য। তাহলে স্লিপের কোন মানটা পাবো? যেই মানে ম্যাক্সিমাম টর্ক পাবো সেই মানটা, তাই না? কারণ এটা তো হচ্ছে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার শর্ত আমরা পাইছি। তাহলে স্লিপের যেই মানে আমি পৌঁছালে, অর্থাৎ স্পিডের পার্থক্য যতটুকু করলে r2 এবং x2 সমান হবে, সেটাই তো ম্যাক্সিমাম টর্ক পাওয়ার শর্ত, তাই না? তাহলে সেখান থেকে আমি পাচ্ছি s = r2/x2। তাহলে এই দুটো অনুপাত করে আমি স্লিপের যে মানটা পাবো, আমি বলতে পারবো যে স্লিপের সেই মানে ম্যাক্সিমাম টর্ক পাবো। অর্থাৎ স্লিপ মানে হচ্ছে স্পিডের পার্থক্য। তো আমি ধরি যে স্পিডের পার্থক্য হচ্ছে এখন স্লিপের ভ্যালু হচ্ছে 0.3। তা স্লিপের ভ্যালু যদি 0.3 হয়, তার মানে ওই 0.3-তে গিয়ে আমি ম্যাক্সিমাম টর্কটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্ক পাওয়ার শর্তটা আমরা ডিরাইভ করলাম। এখন ম্যাক্সিমাম টর্কের ভ্যালু কতটুকু হবে, এটা তো শর্ত পেলাম। এখন ম্যাক্সিমাম টর্ক যেটা ডেভেলপ করবে তার ভ্যালুটা কতটুকু হবে সেটা নিয়ে আলোচনা। তো ম্যাক্সিমাম টর্কের ভ্যালু কতটুকু হবে সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা টর্কের ইকুয়েশন যেটা পাইছি সেই ইকুয়েশনে জাস্ট ভ্যালুটা রিপ্লেস করতে হবে। তো টর্কের ইকুয়েশন তো আমরা অলরেডি দেখছি। টর্কের ইকুয়েশন আমরা দেখছি অলরেডি, যে এখানে কে ফাই, তারপর কে ফাই s(e2r2), তাই না? কে ফাই s(e2r2), তো এখানে r2 এর জায়গায় আমরা বসাবো কি sx2। r2 এর জায়গায় sx2 বসালে তাহলে নতুন একটা চলে আসবে, মানে s² হয়ে যাবে, s²। আর r2 জায়গায় চলে আসবে হচ্ছে x2। আর ডিভাইডেড বাই এখানে r2 জায়গায় sx2 যদি বসাই, আমি বলতে পারবো 2s² x2²। 2s² x2² আসলো। তারপর এখান থেকে কাটাকাটি যাচ্ছে, s² কাটাকাটি যাচ্ছে, x2 x² কাটাকাটি গিয়ে x2 থাকতেছে। ফাইনালি ইকুয়েশন পাচ্ছি k phi e2 / 2x2। এটা কিসের ইকুয়েশন পেলাম? ম্যাক্সিমাম টর্কের ভ্যালু কতটুকু হবে, অর্থাৎ সে কতটুকু ম্যাক্সিমাম টর্ক ডেভেলপ করবে। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের মান কতটুকু হবে, আর একটা হলো স্পিড কতটুকু হলে অথবা স্পিডের পার্থক্য কতটুকু হলে ম্যাক্সিমাম টর্ক পাবো, সেটা একটা বিষয়। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টর্ক এর ইকুয়েশন যেটা পাইছি k phi e2 / 2x2। তো phi কে তো আমরা বলতে পারি এটা e2 এর সমানুপাতিক, তার মানে k1 e2² / 2x2 বলতে পারি। তো আমি সেভাবে যদি চিন্তা করি, তাহলে k1 e2² / 2x2 আমরা পাবো। আর k1 এর মান হচ্ছে 3/2π_ns ইন্টু তাহলে e2² / 2x2 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম টর্কের মানের ইকুয়েশন,
ম্যাক্সিমাম টর্কের মানের ইকুয়েশন। তো একটা মোটর যখন চলবে তখন সে ম্যাক্সিমাম কতটুকু টর্ক ডেভেলপ করতে পারবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। কারণ এটার উপর নির্ভর করবে আমি মোটরের ঘাড়ে কতটুকু লোড চাপাতে পারবো। যদি লোড বেশি দিই, ম্যাক্সিমাম টর্ক যতটুকু তার ডেভেলপ করার ক্যাপাসিটি তার চেয়ে যদি বেশি লোড দিই, তখন মোটরটা স্টপ হয়ে যাবে। কাজে আমাকে জানতে হবে মোটরে কতটুকু লোড চাপানো যাবে, সেটা অনুসারে তাহলে আমি মোটরের লোড অ্যাপ্লাই করব। আচ্ছা, এখন এখানে ম্যাক্সিমাম টর্কের যে ইকুয়েশনটা আমি পাইছি, এখান থেকে আমরা কিছু কনক্লুডিং রিমার্কস নিব। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে টি ম্যাক্সটা যে ইকুয়েশনটা, এটা কোন ইকুয়েশন থেকে, কোন উপরে কোন ইকুয়েশন থেকে আনা হয়েছে স্যার উপরের ইকুয়েশনটা? যে সাবস্টিটিউশন দ্য ভ্যালু অ্যাজ, এই যে টর্কের ইকুয়েশন থেকে, অবশ্যই টর্কের ইকুয়েশন থেকে আনতে হবে, তাই না? এটা থেকে রানিং আনা টর্কের হয়েছে জন্য স্যার। যে ইকুয়েশনটা, আচ্ছা আচ্ছা হ্যাঁ, রানিং আচ্ছা। টর্কের যে ইকুয়েশনটা পাইছি, এখান থেকে অবশ্যই ক্যালকুলেট করতে হবে, তাই না? জাস্ট জি স্যার। আমি আন্দাজে ক্যালকুলেট করতে হবে না। রানিং টর্কের, রানিং অবস্থায় ম্যাক্সিমাম টর্ক বের করতে যাচ্ছি, আমি রানিং টর্কের ইকুয়েশনে ম্যাক্সিমাম টর্ক পাওয়ার যে শর্তটা পাইছি সেই শর্তের ভ্যালুটা বসাইছি এখানে শুধু, আর টুর জায়গায় এস2 বসাইছি। বসানোর পর এই ইকুয়েশনটা পেলাম। আচ্ছা, তাহলে এখন এই ইকুয়েশন থেকে কিছু কনক্লুডিং রিমার্কস আমরা নিব। কি কি বিষয় এখানে? প্রথম বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম টর্কের যে ইকুয়েশন, এখানে রেজিস্ট্যান্স বলতে কোনো কিছু নাই। রেজিস্ট্যান্স যেহেতু এখানে নাই, তাহলে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম টর্ক রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না। রেজিস্ট্যান্স যেহেতু নাই, তাহলে আমরা বলতে পারি ম্যাক্সিমাম টর্ক রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না। আচ্ছা, তারপর এখন রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না, ভালো কথা, কিন্তু আমরা এই ইকুয়েশনের দিকে যদি তাকাই, এখানে আমরা দেখছি এস ইকুয়াল টু হচ্ছে R2 বাই, এটা কি আসলো, সেটা কপি দিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু হচ্ছে R2 বাই x2, তাই না? তার মানে R2 এর ভ্যালুর উপরে স্লিপের ভ্যালুটা নির্ভর করতেছে। কোন স্লিপ? যেই স্লিপে ম্যাক্সিমাম ভ্যালু পাবো সেই স্লিপটার ভ্যালু নির্ভর করতেছে। R2 এর ভ্যালু যদি বেশি হয়, তাহলে স্লিপের সেই ভ্যালুটা, যে ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাবো সেই ভ্যালুটা বেশি হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে বলছিলাম, মনে করো স্লিপের ভ্যালু যখন 0.3, তখন ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি। কিন্তু R2 ভ্যালু যদি আমি বাড়াই, তাহলে স্লিপের ভ্যালু তখন আর 0.3 থাকবে না। R2 ভ্যালু যদি বাড়াই, স্লিপের ভ্যালু মনে করো 0.4 হয়ে গেল, তার মানে তখন ম্যাক্সিমাম টর্ক পাবো 0.4 এ গিয়ে, স্লিপের ভ্যালু 0.4 এ গিয়ে ম্যাক্সিমাম টর্ক পাবো। একইভাবে যদি R2 ভ্যালু আরো বাড়াই, স্লিপের ভ্যালু হয়ে গেল মনে করো 0.5, তার মানে ম্যাক্সিমাম টর্ক টাইম পাবো 0.5 যখন স্লিপের ভ্যালু হবে তখন। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম টর্কের মানটা কতটুকু হবে সেটার রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না, কিন্তু স্লিপের কোন ভ্যালুতে গিয়ে ম্যাক্সিমাম টর্কটা পাবো সেটা কিন্তু রেজিস্ট্যান্সের উপর নির্ভর করতেছে। তাহলে প্রথম শর্ট কনক্লুশনটা হচ্ছে যে ম্যাক্সিমাম টর্ক ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রোটর রেজিস্ট্যান্স, এটা। তারপর পরের পয়েন্ট যেটা, এখন ডিস্টার্ব করতেছে কেন? পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম টর্ক রোটর রেজিস্ট্যান্সের উপর নির্ভর করতেছে না, ঠিক আছে, কিন্তু হাউএভার দ্য স্লিপ অর স্পিড, কারণ স্লিপ এবং স্পিড তো প্রপোর্শনাল, তাই না? একটার সাথে রিলেটেড, প্রপোর্শনাল না, মানে রিলেটেড। তাহলে আমরা বলতে পারি at which speed or sleep at which maximum torque occurs is determined by the rotor, মানে কোন স্লিপের ভ্যালুতে ম্যাক্সিমাম টর্কটা পাবো সেটা নির্ভর করবে রোটরের রেজিস্ট্যান্সের উপরে, রোটরের রেজিস্ট্যান্সের উপরে। এবং রোটর রেজিস্ট্যান্সের উপর যে নির্ভর করবে বলতেছি, সেটা তো অবশ্যই স্লিপ রিং মোটরের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? তাহলে টর্ক বিকামস ম্যাক্সিমাম when rotor reactance equals its resistance. Hence, by varying rotor resistance, maximum torque can be made to occur at any desired slip or motor speed. তাহলে আমি রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করার মাধ্যমে আমি মোটরের অপারেটিং পয়েন্টটাকে চেঞ্জ করতে পারবো, অর্থাৎ কোন পয়েন্টে গেলে সে ম্যাক্সিমাম টর্কটা ডেভেলপ করবে স্লিপের কত ভ্যালুর জন্য, সেটা আমরা নির্ধারণ করতে পারবো রোটরের রেজিস্ট্যান্স চেঞ্জ করার মাধ্যমে। তাহলে গুরুত্বপূর্ণ কনক্লুশন এটা। তারপর থার্ড যে কনক্লুশন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ম্যাক্সিমাম টর্কটা নির্ভর করে রিঅ্যাক্ট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, আর রোটরের ইনডিউসড ইএমএফ এর সাথে স্কয়ারলি প্রপোর্শনাল। আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম টর্ক
রিঅ্যাকট্যান্সের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে আমি চেষ্টা করতে হবে রিঅ্যাকট্যান্সের ভ্যালু যত কম রাখা যায় তত ভালো, রিঅ্যাকট্যান্সের ভ্যালু যত কম রাখবো তত ভালো। আর নাম্বার 4 হচ্ছে ম্যাক্সিমাম টর্ক অ্যাপ্লাইড ভোল্টেজের উপর স্কোয়ারলি প্রপোর্শনাল। এখানে তো আমরা অ্যাপ্লাইড ভোল্টেজ দেখিনি, আমরা দেখছি রোটরের ইনডিউসড ইএমএফ, তাই না? কিন্তু আমরা তো জানি যে ইনডিউসড ইএমএফ নির্ভর করে ফ্লাক্সের উপর, ফ্লাক্স নির্ভর করবে, ফ্লাক্স মানে কি স্টেটরের ফ্লাক্স, স্টেটরের ফ্লাক্স নির্ভর করবে স্টেটরের কারেন্টের উপর, স্টেটরের কারেন্ট নির্ভর করবে স্টেটরে যে সাপ্লাই ভোল্টেজ দেওয়া হচ্ছে তার উপর। তার মানে E2 যে কথা সাপ্লাই ভোল্টেজের একই কথা। তো সেজন্য আমরা বলতে পারি যে সাপ্লাই ভোল্টেজের সাথে স্কোয়ারলি প্রপোর্শনাল হচ্ছে ম্যাক্সিমাম টর্কের মান। এরপরে যেটা সেটা হচ্ছে যে স্লিপের ভ্যালু যদি 1 হয় তখন আমরা দেখলাম যে রোটর রেজিস্ট্যান্স এবং রোটর রিঅ্যাকট্যান্স দুইটা সমান হতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টর্ক রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কনক্লুশন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ভেরি গুড। যদি প্রশ্ন না থাকে তাহলে তো খুবই ভালো। তাহলে এখন হচ্ছে আমি 5 মিনিটের একটা ব্রেক দিব। 5 মিনিটের ব্রেকের পর তারপর আমরা যে কনক্লুডিং রিমার্কসগুলো এখন বললাম সেই কনক্লুডিং রিমার্কস অনুসারে আমরা টর্ক ভার্সেস স্লিপ কার্ভটা বোঝার চেষ্টা করব এবং রিলেট করার চেষ্টা করব যে যে কথাগুলো ওখান থেকে বলছি এটা আসলে কতটুকু মিলতেছে এবং এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেন এরকম হচ্ছে এটা নিয়ে এক্সপ্লেন করব 5 মিনিট পরে। এখন হচ্ছে 6টায়। তো বিরতিতে সাথে থাকার জন্য ধন্যবাদ তোমাদেরকে। তো এখন হচ্ছে আমরা আলোচনা শুরু করব যেটা সেটা টর্ক এবং স্লিপের মধ্যে রিলেশনটা কিরকম। মাইক্রোফোনটা মিউট করো। আচ্ছা, তো আমরা আলোচনা করলাম এতক্ষণ যে ম্যাক্সিমাম টর্ক, রানিং কন্ডিশনে ম্যাক্সিমাম টর্ক যদি আমি পেতে চাই তাহলে শর্তটা কি, তারপর হচ্ছে ম্যাক্সিমাম টর্কের ভ্যালুটা কত হবে সেগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখবো একটা মোটরের, একটা ইন্ডাকশন মোটরের অপারেট, একটা ইন্ডাকশন মোটরের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা এখানে দেখতে পাচ্ছি। তো এই যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্সিসে দুইটা লেভেল দেওয়া আছে, এক্স এক্সিসের নাম দুইটা দেওয়া আছে, আর ওয়াই এক্সিসে হচ্ছে টর্ক। এক্স এক্সিসে হচ্ছে দুইটা আর ওয়াই এক্সিসে হচ্ছে শুধু টর্ক। কারণ এক্স এক্সিসের এই নামকরণ যেটা দেওয়া আছে এখানে, এটাতে অনেকেই ভুল করে। এক্স এক্সিসের নামকরণ যেটা এখানে দেওয়া আছে সেখানে অনেকেই ভুল করে, এবং ভুল করার কারণটা হচ্ছে যে ভালো করে না বোঝাটা, ভালো করে না বোঝার কারণে দেখা যায় অনেকে এখানে ভুলটা করে থাকে। তো এখন এখানে কি ভুলটা হয় সেটা সম্পর্কে একটু বলতেছি। যে ভুলটা হয় সেটা হচ্ছে প্রথমে আমরা দেখি এখানে স্লিপ, এখানে লেখা আছে এটা স্লিপ, আর এখানে লেখা আছে স্পিড পার্সেন্টেজ অফ NS, সিঙ্ক্রোনাস স্পিডের পার্সেন্টেজ আকারে। আচ্ছা, এখন খেয়াল করো এটা কিন্তু স্পিড বলতে স্টেটরের ফ্লাক্সের স্পিড নিশ্চয়ই বোঝাচ্ছে না, কারণ স্টেটরের ফ্লাক্সের স্পিড তো কনস্ট্যান্ট। এখানে তো আমরা দেখছি পরিবর্তনশীল 0 থেকে 1 পর্যন্ত গেছে, তাই না? তাহলে এটা নিশ্চয়ই স্টেটরের ফ্লাক্সের স্পিড না, এটা হচ্ছে রোটরের স্পিড, রোটরের অ্যাকচুয়াল স্পিড। এখন রোটরের যে অ্যাকচুয়াল স্পিড এটাকে প্রকাশ করতেছে কি দ্বারা? পার্সেন্টেজ আকারে। আমি যদি এখানে ভ্যালুগুলো দেখি 0 থেকে 1, তো অ্যাকচুয়াল স্পিড তো কখনো তো 0 থেকে 1 পর্যন্ত হবে না, তাই না? তার মানে রোটরের ফার্স্টে আমরা বুঝলাম এটা হচ্ছে রোটরের অ্যাকচুয়াল স্পিড বোঝাচ্ছে, কিন্তু রোটরের স্পিড যেটা, সেই রোটরের স্পিডের অ্যাকচুয়াল যে ভ্যালু সেটা কিন্তু বোঝাচ্ছে না। রোটরের স্পিড বোঝাচ্ছে, যে রোটরের স্পিডের অ্যাকচুয়াল ভ্যালু বোঝাচ্ছে না, কারণ অ্যাকচুয়াল ভ্যালু তো 0 থেকে 1 RPM পর্যন্ত হতে পারে না। তো তো এখানে তাহলে কি বোঝাচ্ছে? এখানে বলতেছে রোটরের স্পিড ইন পার্সেন্টেজ অফ NS, সিঙ্ক্রোনাস স্পিডের পার্সেন্টেজ আকারে বোঝাচ্ছে এখানে। তাহলে সিঙ্ক্রোনাস স্পিড হচ্ছে স্টেটরের ফিল্ডের স্পিড হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড। তাহলে সিঙ্ক্রোনাস স্পিডের 100% যদি হয় তার মানে হচ্ছে 1, অর্থাৎ স্টেটরের ফিল্ড যদি মনে করো 1500 RPM করতেছে, রোটরও 1500 RPM করতেছে, তার মানে আমি বলবো যে রোটরের স্পিডটা সিঙ্ক্রোনাস স্পিডে সমান হয়ে গেল, 100% একই হয়ে গেল, তখন আমরা সেটাকে বলবো 100% মানে তো হচ্ছে 1। তাহলে রোটরের স্পিড যখন সিঙ্ক্রোনাস স্পিডে সমান হয়ে যাবে তখন সেটা হচ্ছে 1। আর রোটরের স্পিড যখন স্থির, রোটর যখন স্থির অর্থাৎ স্পিড যখন 0, তখন আমরা বলবো যে সিঙ্ক্রোনাস স্পিডের সে 0% স্পিড আছে, মানে 0 ভ্যালুটা।
তাহলে 0 থেকে শুরু হয়ে 1 পর্যন্ত এখানে দেখাচ্ছে কেন? কারণ এটা স্পিডের সিঙ্ক্রোনাস স্পিডের পার্সেন্টেজ আকারে প্রকাশ করতেছে, সিঙ্ক্রোনাস স্পিডের পার্সেন্টেজ। তাহলে সিঙ্ক্রোনাস স্পিড যদি 1500 আরপিএম হয়ে থাকে, তাহলে 1500 আরপিএম এর 20% কত হবে? 300 আরপিএম, 300 আরপিএম। তাহলে আমি একটা মোটর স্থির অবস্থা থেকে যখন সে চলা শুরু করলো, যখন স্পিড বাড়তেছে, বাড়তে বাড়তে যখন 300 হলো, তখন আমি তাকে বলতেছি সে সিঙ্ক্রোনাস স্পিডে 20% স্পিডে পৌঁছে গেছে। যখন 600 আরপিএম হলো, তখন বলতেছি এটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিডের 40% স্পিডে পৌঁছাইছে। এভাবে করে করে স্পিড আপ হতে হতে যখন সে 100% পৌঁছাবে, আসলে তো পৌঁছাবে না, যদি পৌঁছাতে পারতো আর কি, তাহলে আমরা বলবো যে সে 100% স্পিডে পৌঁছাইছে, তার মানে 1। তাহলে এখানে যে লেখাটা লেখা আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে রোটরের স্পিড পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয়েছে। কার পার্সেন্টেজ আকারে? সিঙ্ক্রোনাস স্পিডের পার্সেন্টেজ আকারে। তো সেজন্য এটা 0 থেকে 1। আর তার উপর যেটা লেখা আছে সেটা হচ্ছে স্লিপ। স্লিপ হচ্ছে অপোজিট। দেখো, যখন স্পিড 0 তখন স্লিপ হচ্ছে 1, স্পিড যখন 0 তখন স্লিপ হচ্ছে 1, আর স্পিড যখন 1 তখন স্লিপ হচ্ছে 0। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি এখানে স্লিপ যেটা, স্লিপ হচ্ছে স্পিডের পার্থক্য, তাই না? তাহলে আমরা যদি এখন স্লিপের একটা বুঝতে চাই, তাহলে আমরা কি বলবো? মোটর যখন স্থির অর্থাৎ স্পিড যখন 0 তখন স্লিপ হবে 1, তার মানে কারণ হচ্ছে কি স্পিডের পার্থক্য হচ্ছে 100%, সেজন্য হচ্ছে 1। আর মোটর যখন সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে, যদি যদি ঘুরতো আর কি, তাহলে স্পিডের পার্থক্য হচ্ছে 0, তার মানে এখানে 0 হবে। তো যখন স্থির তখন হচ্ছে 1, যখন সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরতেছে তখন হচ্ছে স্লিপের ভ্যালু 0। তাহলে এখন পরিবর্তনটা হচ্ছে কি 0 থেকে আস্তে 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 যত যত স্পিড কমবে তার মানে স্পিডের পার্থক্য বাড়বে। তো যত স্পিড কমবে তো তত স্পিডের পার্থক্য বাড়তেছে, বাড়তে বাড়তে 1 পর্যন্ত আসলো। স্লিপ হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে স্কেল, স্লিপের স্কেল এবং স্পিডের স্কেল। এই দুটো স্কেল যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বাকি যে এক্সপ্লেনেশন মাইক্রোফোনটা মিউট করছো? আচ্ছা, করছে। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার এটা কি পার্থক্য বোঝাচ্ছে মেবি এই সিনক্রোনাইজ স্পিডের সাথে স্লিপের বেলোটা? হ্যাঁ, স্লিপ মানে আমি তো বারবারই একই কথা বলতেছি তোমাদের, শুরু থেকে বলতেছি। এটা একটু স্লিপ মানে মানে হচ্ছে, গুলাই ফেলতেছি তো এটা। আচ্ছা গোলাই ফেলতেছো মানে বোঝা সহজের জন্য তো বললাম। স্লিপ মানে স্পিডের পার্থক্য, স্পিডের পার্থক্য মানে বুঝো? জি স্যার, ডিফারেন্স। দুইটা স্পিডের পার্থক্য। কোন দুইটা স্পিডের পার্থক্য? ফ্লাক্সের স্পিডের সাথে, ফ্লাক্সের স্পিডের সাথে স্ট্যাটর স্পিড বললে কিন্তু কথাটা পুরোটা ভুল হবে। স্ট্যাটরের কোনো স্পিড নেই, স্ট্যাটর তো স্থির, কিন্তু স্ট্যাটরের যে ফিল্ড যেটা হয় সেই ফিল্ড অর্থাৎ ফ্লাক্স যেটা, সেই ফ্লাক্সের স্পিড। তো ফ্লাক্সের স্পিডের সাথে রোটরের অ্যাকচুয়াল স্পিডের পার্থক্য। তাহলে পার্থক্য যত কম হবে স্লিপের ভ্যালু তত কম হবে, পার্থক্য যত বেশি হবে স্লিপের ভ্যালু তত বেশি হবে, তাই না? এখন যখন মোটরটা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে তাহলে পার্থক্য কি থাকলো? আর মোটর যদি সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরে তাহলে কোনো পার্থক্য থাকবে? থাকবে না, তার মানে স্লিপ 0। যখন রোটরটা সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি স্পিডে ঘুরতেছে তার মানে পার্থক্য অল্প, তাহলে স্লিপের ভ্যালুটাও কম। যত পার্থক্য বাড়তেছে তত স্লিপের ভ্যালু বাড়তেছে। একটু ডিপ করে বলে স্যার, মানে স্ট্যাটরের ফ্লাক্স বলে একটু বলা যাবে মানে এই বিষয়টা এখানে? কিরকম বুঝিনি তোমার কথাটা? মানে এই স্লিপের বেলোটা হচ্ছে মানে স্ট্যাটরের ফ্লাক্সের সাথে রোটরের স্পিডের পার্থক্য, ঠিক আছে? আর নিচেরটা হচ্ছে সিনক্রোনাস স্পিডের উপর পার্সেন্টেজের। এটা নিচেরটা যেটা সেটা তো হচ্ছে রোটরের স্পিডকে সিঙ্ক্রোনাস স্পিডের পার্সেন্টেজ আকারে প্রকাশ করছি, এটা বুঝতে পারছি না? হ্যাঁ এটা বুঝছি, বাট উপরেরটাতে আবার গিয়ে উপরটা হচ্ছে স্লিপ। তো স্লিপটা হচ্ছে কি, স্লিপ বলতে কি বোঝায়, কি বলতে পারবো? স্পিডের পার্থক্য। রোটর আর স্ট্যাটরের ফ্লাক্স। হ্যাঁ, রোটর এবং স্ট্যাটর ফ্লাক্সের মধ্যে স্পিডের যে পার্থক্য, স্পিডের ভ্যালুর যে পার্থক্য সেটা হচ্ছে আমরা স্লিপ দ্বারা প্রকাশ করি পার্সেন্টেজ আকারে, ঠিক আছে? তো যখন পার্থক্য কম, যখন পার্থক্য কম তখন স্লিপের ভ্যালু কম, ঠিক কিনা? জি স্যার। আর যখন পার্থক্য বেশি, পার্থক্য বেশি মানে কি? যেমন মনে করো যখন মোটরটা স্থির, স্থির মানে স্পিড হচ্ছে 0, তো যখন মোটর স্থির তখন 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 তুমি কি বলবা? পার্থক্য সবচেয়ে বেশি বলবা না? 100% স্লিপের ভ্যালু কম, যখন মোটর সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরবে তখন স্লিপের ভ্যালু বেশি হবে, কারণ
তখন তো তো 100% মানে তো হচ্ছে 1, তাই না? 1। আর যখন স্পিডে কোনো পার্থক্য নাই তখন আমরা স্লিপে কত বলবো, 0 বলবো। তাহলে এভাবে হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত ভেরি করতেছে আর কি, বুঝতে পারছো? স্যার ওয়ান আচ্ছা, থেকে জিরোর দিকে যাবে না স্যার, কারণ স্যার আমার ইনিশিয়াল অবস্থাতে স্যার ওয়ান, এরপর স্যার আস্তে আস্তে কমে না স্যার? একই কথা একই কথা। আমি জাস্ট এটাকে স্টার্টিং পয়েন্ট বলতেছি বলে 0 থেকে 1 বললাম। তুমি যদি এটাকে স্টার্টিং পয়েন্ট বলো, অর্থাৎ মোটর স্থির ছিল, স্থির থেকে চলমান হয়ে সিঙ্ক্রোনাস স্পিডে কাছাকাছি স্পিডে আসছে, তখন তুমি বলতে পারো 1 থেকে 0, কোনো সমস্যা নেই। আমরা দেখবো যে এখানে যখন আলোচনা করব তখন বলতেছে কার্ভ স্টার্টস ফ্রম ও, মানে ও পয়েন্ট বলতে এটা বোঝানো হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এটাকে স্টার্টিং পয়েন্ট ধরতেছে, সেজন্য আমি বলছি 0 থেকে 1, কিন্তু মূল কনসেপ্ট তো একই। আচ্ছা, এখন এই কার্ভে আমরা কি দেখতে পাচ্ছি? এক্স অ্যাক্সিসের দুইটা টাইটেল দেখলাম, আমরা বুঝলাম সেটা। ওয়াই অ্যাক্সিসের মধ্যে লেভেল কি দেওয়া আছে? এটা হচ্ছে টর্কের ভ্যালু বোঝাচ্ছে, ওয়াই অ্যাক্সিস দ্বারা টর্কের ভ্যালু বোঝাচ্ছে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কার্ভ হচ্ছে 3টা। স্ট্যান্ড অ্যান্সার ফোন দিচ্ছে, আমরা একটু রিসিভ করি একটু। আচ্ছা, আমাদের আলোচনাতে আমরা আবার স্যার একটু ইন্টারাপ্ট তাহলে করি এখন স্যার। এখানে শিওর বলতে পারো। জি স্যার, আমাদের ওই আগের ক্লাসগুলো স্যার কোথায় পাবো স্যার, লেকচারগুলো? এই যে আমি তোমাদেরকে বইয়ের কপিটা দিয়ে দিছি, যে বইটা ফলো করতেছি। তো আচ্ছা স্যার, এখানে এটা স্যার বইটা ফলো গুগল করলেই ক্লাসরুমে হবে? যদি, হ্যাঁ বই ফলো করলে হবে। আমি তো আলাদা কোনো লেকচার স্লাইড দিচ্ছি না, বই থেকে পড়াচ্ছি শুরু থেকে, তাই না? এবং বই জি ফলো স্যার। করবো আমি। হ্যাঁ, তো কাজে বইয়ের কপি তোমাদের দিয়ে দিছি, সেখান থেকে তোমরা স্টাডি করবে। স্যার আই মিন আর স্যার যদি কারো রেকর্ডিং কোনো গুলো বুঝতে পাবো না অসুবিধা স্যার? হয়, না রেকর্ডিং তো করতেছি না। আর যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, আমি পরে ক্লাসের শুরুতে আগে ক্লাসটা একটু রিভিউ করি। যদি কারো কোনো রেকর্ড প্রশ্ন থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তখন হচ্ছে প্রশ্ন করবা। রেকর্ড গুলো দেখলে স্যার একটু মানে বুঝতে সহজ হয়, রাত্রে নিজে নিজে পড়লে তখন। হ্যাঁ, বুঝতে পারছি। তারপর তুমি যদি একটু পড়ো, রেকর্ড আসলে খুব একটা বেশি পড়া ওইভাবে বোঝা যায় না, তোমার যেভাবে ইকুয়েশন স্যার ক্লাসে থেকে কালকে দেখছিলাম প্রশ্ন করে কতগুলো ইকুয়েশন বোঝা যায়। আচ্ছা, এখন তাহলে দেখো আমাদের এখানে টর্ক ভার্সেস স্পিড, টর্ক ভার্সেস স্লিপ কার্ভ যেটা দেখতেছি এখানে। তো টর্ক ভার্সেস স্লিপ কার্ভ দেখা যাচ্ছে এখানে 3টা কার্ভ, তাই তো? তো 3টা কার্ভের মধ্যে প্রথম কার্ভে দেখতেছি আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর, পরেরটা হচ্ছে 4R, তারপরটা হচ্ছে 6R। 3টা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম যেটা আর দিয়ে যে কার্ভটা, সেটা হচ্ছে জাস্ট নর্মাল ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখানো হচ্ছে। আর 4R এবং 6R এগুলো হচ্ছে আমি যদি এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করি, তখন তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা কেমন হবে সেটা দেখাচ্ছে। তাহলে এখানে এই যে 3টা কার্ভ, এটা মূলত একটা মেশিনেরই, একটা ইন্ডাকশন মোটরের জন্যই 3টা কার্ভ দেখানো হয়েছে এখানে। পার্থক্য কি? একটাতে হচ্ছে রোটরের রেজিস্ট্যান্স যা ছিল তাই আছে, আরটাতে হচ্ছে আমি রেজিস্ট্যান্স বাড়ালাম, 4R করলাম, মানে আগের চেয়ে 4 গুণ করলাম। এরপর আরেকটা দেখানো হয়েছে যেটাতে আমি রেজিস্ট্যান্সকে 6 গুণ করলাম। 3টা কার্ভ দেখানো হয়েছে। তো 3টা কার্ভের জন্যই আমি দেখতে পাচ্ছি যে কার্ভটার ম্যাক্সিমাম যে পয়েন্টটা, তাহলে টর্ক, এখানে তো টর্ক ওয়াই অ্যাক্সিস হচ্ছে টর্ক, তাই না? তার মানে আমি বলতে পারি ম্যাক্সিমাম টর্ক এর যে পয়েন্টটা, 3টা কার্ভের জন্যই পয়েন্টটা একই। ওয়াই অ্যাক্সিস হচ্ছে টর্কের মান। তো আমি যদি এটাকে ধরি যে 10, তার মানে আমি দেখতে পাচ্ছি 3টা কার্ভের জন্যই টর্ক হচ্ছে 10, টর্কের ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা কি বলতে পারি? যে রেজিস্ট্যান্সের ভ্যালু যা হোক না কেন, ম্যাক্সিমাম টর্কের ভ্যালু রেজিস্ট্যান্সের ভ্যালুর উপর নির্ভর করে না। তো আমরা তো একটু তার আগেই যে কনক্লুশন গুলো এখান থেকে পাইছি, এই কনক্লুশনে বলছিলাম যে ম্যাক্সিমাম টর্ক ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ রোটর রেজিস্ট্যান্স। তার মানে ম্যাক্সিমাম টর্ক যেটা পাচ্ছি এখানে, ম্যাক্সিমাম টর্কের যে ভ্যালু যেটা পাচ্ছি, সেটা রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না। আচ্ছা, এরপর আমাদের ওইখানে সেকেন্ড কনক্লুশন কি ছিল?
ম্যাক্সিমাম টর্কের ভ্যালুটা রেজিস্ট্যান্সের উপর নির্ভর করে না, কিন্তু এখানে যে কার্ভের মধ্যে স্লিপ আছে, স্লিপের যেই ভ্যালুতে ম্যাক্সিমাম টর্কটা পাচ্ছি, যেমন মনে করো প্রথম কার্ভের জন্য পয়েন্ট টুতে ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি, পরের কার্ভে 0.4 ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি, পরের কার্ভে 0.6 ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করার কারণে স্লিপের যেই ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাই সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আগে ছিল স্লিপের ভ্যালু 0.2 আমি ম্যাক্সিমাম টর্ক পেতাম, এখন রেজিস্ট্যান্স 4 গুণ করার কারণে 0.4 গিয়ে ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি, রেজিস্ট্যান্স 6 গুণ করার কারণে 0.6 গিয়ে ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি। তাহলে আমাদের ওখানে যে সেকেন্ড কনক্লুশন ছিল সেটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে স্লিপের যেই ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাবো সেই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে রেজিস্ট্যান্স চেঞ্জ করার কারণে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জিরো যে পয়েন্টটা, এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, অর্থাৎ ম্যাক্সিমাম স্পিড যেটা, অর্থাৎ সিনক্রোনাস স্পিড যেটাতে সে পৌঁছাতে পারবে না, আসলে সিনক্রোনাস স্পিডের কাছাকাছি স্পিডে ঘুরবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে রোটরের স্পিড যত কমবে, অর্থাৎ স্লিপ যত বাড়বে টর্ক তত বাড়বে। আমরা দেখতে পাচ্ছি স্লিপ যত বাড়বে, স্লিপ বাড়া মানে কি স্পিডে পার্থক্য বাড়া। স্পিডে পার্থক্য বাড়বে কখন? যখন রোটরটা স্লো হয়ে যাবে। তো রোটর যত স্লো হবে পার্থক্য তত বাড়বে, তো পার্থক্য যত বাড়বে টর্ক তত বাড়বে। আমরা এই কার্ভ থেকে সেটা দেখতে পাচ্ছি, এবং এখানে দেখা যাচ্ছে যে টর্ক যে বাড়বে সেটা হচ্ছে স্ট্রেট লাইন আকারে বাড়বে, অর্থাৎ সে লিনিয়ারলি বাড়বে। তার মানে আমরা এখান থেকে দেখেই বলতে পারি যে টর্কের ভ্যালুটা স্লিপের প্রপোর্শনাল, অর্থাৎ স্লিপ যদি বাড়ে টর্ক বাড়বে একই হারে, স্লিপ যে হারে বাড়বে টর্কও একই হারে বাড়বে, প্রপোর্শনাল। সেই জন্য এখন আমি যদি দেখি যে যত স্পিড কমতেছে টর্ক তত বাড়তেছে, তো স্বাভাবিকভাবেই স্পিড কমে কখন? স্পিড কমবে হচ্ছে যখন আমি লোড অ্যাপ্লাই করব তখন। তো লোড যখন অ্যাপ্লাই করব স্পিড কমবে, কিন্তু লোড যে অ্যাপ্লাই করতেছে সেই লোডের জন্য তাকে তো টর্ক ডেভেলপ করতে হবে, তাই না? সেই লোডকে নিয়ে সেই ঘোরার জন্য টর্ক ডেভেলপ করতে হবে। তো স্বাভাবিকভাবেই যত আমি লোড অ্যাপ্লাই করব তত টর্ক বাড়বে। তো প্রত্যেকটা মোটর তো একটা ক্যাপাসিটি থাকে যে কতটুকু লোড সে নিতে পারবে। ছোট মোটরের জন্য যতটুকু লোড ক্যাপাসিটি হবে, বড় মোটরের জন্য লোড ক্যাপাসিটি অবশ্যই ভিন্ন হবে। তাহলে প্রত্যেকটা মোটরের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। তো আমরা এখন যে মোটরটা নিয়ে আলোচনা করতেছি সেই মোটরের ক্যাপাসিটি হচ্ছে মনে করো এতটুকু, অর্থাৎ ম্যাক্সিমাম সে এতটুকু টর্ক ডেভেলপ করতে পারবে। এর চেয়ে বেশি যদি লোড অ্যাপ্লাই করি, তো লোড অ্যাপ্লাই করা মানে কি স্পিড কমে যাবে। এর চেয়ে বেশি যদি লোড অ্যাপ্লাই করি তাহলে স্পিড কমে যাবে, আরো স্পিড কমবে ভালো কথা, কিন্তু লোডকে নিয়ে ড্রাইভ করার মতো টর্ক সে আর ডেভেলপ করতে পারবে না, তার মানে টর্ক কমা শুরু করবে। তার আগে লোডকে নিয়ে ড্রাইভ করার জন্য টর্ক বাড়তেছিল, এখন হচ্ছে টর্ক কমা শুরু করবে। টর্ক যদি কমা শুরু করে তার মানে সে তো আর স্টেবল থাকবে না, কারণ লোডকে নিয়ে ড্রাইভ করার জন্য সে তো টর্ক বাড়াতে পারতেছে না, কমে যাচ্ছে বরং, তার মানে স্টেবল থাকবে না। তাহলে আস্তে আস্তে টর্ক কমতে কমতে গিয়ে স্থির হয়ে যাবে, মোটরটা বন্ধ হয়ে যাবে। তাহলে প্রত্যেক মোটরের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে টর্ক ডেভেলপ করার জন্য, তো সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম টর্ক। যতটুকু পর্যন্ত টর্ক সে ডেভেলপ করতে পারবে সেটাকে বলতেছি ম্যাক্সিমাম টর্ক। তাহলে ম্যাক্সিমাম টর্ক, এই যে স্পিড যে কমতেছে, এদিক থেকে আমি যত যাচ্ছি লোড অ্যাপ্লাই করতেছি, স্পিড কমতেছে টর্ক বাড়তেছে, বাড়তে বাড়তে যখন 0.2 আসলো তখন সে ম্যাক্সিমাম টর্কটা ডেভেলপ করছে। সো স্লিপ আর স্পিড অফ এনএসআর প্রপোর্শনাল তো না, এটা না ব্যস্তানুপাতিক না? হ্যাঁ, মানে স্পিড তাহলে হচ্ছে টর্ক যত আর কমবে স্পিড অফ তত বাড়বে। এনএস তো ব্যস্তানুপাতিক হবে মেবি। তোমার কথা বুঝে নাই, মানে তুমি বলতে চাচ্ছ স্পিড যত বাড়বে, মানে স্পিড যত স্পিড কমবে যত কমবে টর্কের মান টর্ক তত বাড়বে। হ্যাঁ, এরকম না? ব্যস্তানুপাতিক, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। বুঝছি। হুম। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি টর্কটা বাড়লো, হ্যাঁ, তারপর আমরা দেখতেছি টর্কটা কমে জিরো হয়ে যাচ্ছে। তাহলে প্রত্যেকটা মোটরের নির্দিষ্ট ক্যাপাসিটি আছে, ম্যাক্সিমাম টর্ক কতটুকু ডেভেলপ করতে পারবে একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। আমরা যদি চাই যে মোটরটা আরো স্লো হয়ে যাক সমস্যা নাই, কিন্তু তারপরে সে বন্ধ না হোক, আমি যদি সেটা চাই তাহলে আমাকে কি করতে হবে? রেজিস্ট্যান্সের মানটা বাড়াতে হবে। তো রেজিস্ট্যান্সের মান যদি বাড়াই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড কার্ভটা যদি চিন্তা করি, সেকেন্ড কার্ভটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি লোড অ্যাপ্লাই করলাম, কমতে কমতে অনেকটুকু পর্যন্ত কমতেছে, তারপরে সে বন্ধ হয়ে যাচ্ছে না,
কারণ তার এখন আমি রেজিস্ট্যান্স বাড়ানোর কারণে সে আরো অনেকটুকু পর্যন্ত অপারেট করতে পারতেছে। লোড বাড়ানো এরপর- রেজিস্ট্রেশন বাড়ানো মানে না 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 না, এটা তো হচ্ছে ইলেকট্রিক্যাল লোড বলতেছেন, আমরা তো মোটরে তো মেকানিক্যাল লোড দিই, তাই না? আর এই যে রেজিস্ট্যান্স যেটা অ্যাড করতেছি সেটা তো হচ্ছে আমরা শুরু থেকে যে আলোচনা করছি যে রোটরের এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করার কারণে টর্ক বৃদ্ধি পায়, তাই না? কিন্তু আমরা একটু আগে যে ম্যাক্সিমাম টর্কের যে ইকুয়েশনটা দেখলাম সেখানে দেখলাম যে রোটরের রেজিস্ট্যান্সের মানের উপর ম্যাক্সিমাম টর্কের মানটা নির্ভর করবে না, কিন্তু ম্যাক্সিমাম টর্কটা কোথায় গিয়ে পাবো সেটা নির্ভর করবে। তাহলে এখন এখানে লোড যেটা বলতেছি সেটা মেকানিক্যাল লোড, কিন্তু সেটা ইলেকট্রিক্যাল লোড না, এটা তো জেনারেটর না, এটা তো মোটর। মেকানিক্যাল লোড অ্যাপ্লাই কথা বলতেছে এখানে। তো মেকানিক্যাল লোডের জন্য একটা মেকানিক্যাল টর্ক থাকবে, আর মেকানিক্যাল টর্কটাকে সে নিয়ে কভার করার জন্য সে ইলেকট্রিক্যাল টর্ক ডেভেলপ করবে। আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি তিনটা কার্ভ, তাই না? তিনটা কার্ভ, তো তিনটা কার্ভ থেকে আমরা দেখতে পাচ্ছি আমি রেজিস্ট্যান্সের মানটা, রোটরের রেজিস্ট্যান্স যত বাড়াবো মোটরটাকে আমি তত বেশি লোডে চালাতে পারবো, অর্থাৎ সে স্লো হবে ভালো কথা, কিন্তু বন্ধ হয়ে যাবে না। কিন্তু এই যে রেজিস্ট্যান্স অ্যাড করতেছি এটা তো একটু অপকারিতাও আছে, তাই না? এই রেজিস্ট্যান্স এটা রানিং কন্ডিশনে আমি অ্যাড করতেছি, তার মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট যখন ফ্লো হবে কারেন্ট বাধা পাবে, এবং এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে পাওয়ার লসটা বেশি হবে, এই রেজিস্ট্যান্সের কারণে ভোল্টেজ ড্রপ হবে। তো রেজিস্ট্যান্স বেশি অ্যাড করলে আমার তো আসলে আলটিমেটলি কিছু স্যাক্রিফাইসও করতে হচ্ছে। তো সেই স্যাক্রিফাইস করেও আমার যদি প্রয়োজন হয় তাহলে আমি চাইলে তার অপারেটিং পয়েন্টটাকে চেঞ্জ করতে পারি, অর্থাৎ বেশি অনেক লো স্পিড পর্যন্ত তাকে অপারেট করাতে পারবো, এটা সম্ভব আর কি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেন এটা স্ট্রেট লাইন হচ্ছে শুরুতে, তারপর কেন সেটা আছে, পরে কেন স্লিপের সাথে ইনভার্সলি প্রপোর্শনালি কমছে, এটা নিয়ে হচ্ছে আমরা এখন থিওরিটিক্যাল আলোচনা করব। তাহলে আমরা অলরেডি দেখলাম যে টর্কের ইকুয়েশনটা হচ্ছে কে ফাই এস ই টু আর টু বাই আর টু স্কোয়ার প্লাস এস এক্স টু হোল স্কোয়ার। এই ইকুয়েশনটা থেকে আমি সহজে দেখতে পাচ্ছি এস অর্থাৎ স্লিপের ভ্যালু যদি 0 হয় টর্ক হবে 0। তাহলে আমাদের ওই যে বললাম কার্ভটা শুরু হয়েছে এখান থেকে, এভাবে বলতেছি, অর্থাৎ 0 কে আমি ধরতেছি হচ্ছে যখন স্লিপ যখন 0 তখন হচ্ছে টর্ক 0। তাহলে স্লিপ যখন 0 তখন টর্ক 0, তাহলে আমরা বলতে পারি যে কার্ভ স্টার্ট হচ্ছে 0 থেকে। একটা কার্ভ তো আমরা সাধারণত 0 থেকে শুরু করি, যদিও এটা বোঝার সাথে বলা হচ্ছে আর কি। নর্মালি তো আমরা জানি মোটর স্থির অবস্থা থেকে চলমান হবে, এভাবে করে চিন্তা হবে। এখন আমরা জানি যে একটা ইন্ডাকশন মোটর যখন নর্মাল অবস্থায় রান করে, যখন কোনো লোড অ্যাপ্লাই করা হয় নাই, তখন সে সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি স্পিডে ঘুরবে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে সিঙ্ক্রোনাস স্পিড, সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি স্পিডে সে ঘুরবে, তার মানে টর্ক থাকবে খুব অল্প, কারণ তখন তো সে অলরেডি রোটেটিং। তো সেই রোটেশনটা ধরে রাখার জন্য তো বেশিক্ষণ বেশি টর্ক দরকার নেই, অল্প টর্ক হলে চলবে। তো সেই কারণে সিঙ্ক্রোনাস স্পিডে কাছাকাছি স্পিডে যখন ঘুরে তখন টর্কের মানটা অল্প থাকে। তো এই পয়েন্টে সে মনে করে অপারেট করতেছে। এখন আমি আরো লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করলে কি হবে, স্পিড কমে যাবে। মোটর যখন লোড অ্যাপ্লাই করলাম স্পিড কমে যাবে, কিন্তু সেই লোডকে ড্রাইভ করার জন্য তাকে টর্ক বাড়াতে হবে, তার টর্ক বাড়লো। এরপর আরো লোড বাড়ালাম, আরো স্পিড কমলো, টর্ক আরো বাড়লো। আরো লোড বাড়ানো হয়েছে, স্পিড কমছে, টর্ক বাড়ছে। এখন যত লোড বাড়াচ্ছি তত স্পিড কমতেছে, আর টর্ক বাড়তে বাড়তে ম্যাক্সিমামে চলে আসলো। এখন ম্যাক্সিমামে যে চলে আসলো সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা এখন বলতেছি। তো প্রথম কথা হচ্ছে যখন কোনো লোড ছিল না, মোটর যখন সিঙ্ক্রোনাস স্পিডে কাছাকাছি স্পিডে ঘুরতেছে তখন স্লিপের ভ্যালু খুব কম, তাই না? স্লিপের ভ্যালু মনে করো 0.02 অথবা 0.03। তাহলে স্লিপ এখানে আমাদের এই ইকুয়েশনের মধ্যে এস এক্স টু একটা টার্ম আছে, অর্থাৎ রিঅ্যাকট্যান্সের সাথে স্লিপটা গুণ। তো স্লিপ হচ্ছে খুব অল্প ভ্যালু, তাহলে অল্প ভ্যালু দ্বারা যখন এক্স টু কে গুণ করলাম তাহলে সেটা অল্প হয়ে গেল, এরপর সেটাকে যখন স্কোয়ার করলাম সেটা আরো কমে গেল। তার মানে শুরুর দিকে স্লিপের ভ্যালু কম থাকার কারণে এস এক্স টু হোল স্কোয়ার টার্মটা খুব ছোট হবে, অর্থাৎ এটা ভ্যালুটা খুব অল্প হবে এবং সেটাকে আমরা নেগলেক্ট করতে পারবো। তাহলে শুরুর দিকে এই টার্মটা নেগলেজিবল থাকে, এস এক্স টু হোল স্কোয়ার এটা নেগলেজিবল, যেহেতু স্লিপের মানটা কম। শুরুর দিকে বলতে বোঝাচ্ছে হচ্ছে যখন সে নর্মাল অপারেটিং কন্ডিশনে থাকে, উইদাউট এনি লোড অপারেটিং কন্ডিশনে থাকে তখন কথা বলতেছি। তাহলে যদি এই টার্মটা যদি নেগলেজিবল হয় তাহলে বাকি থাকে বাকি এইগুলো কে ফাই এস ই টু আর টু বাই আর টু স্কোয়ার।
তাহলে R2 আর R2 স্কয়ার কাটাকাটি গিয়ে নিচে নিচে S থাকবে হচ্ছে উপরেও আছে না স্যার? উপরে ছোট হবে না? উপরে আমরা তো বলতেছি Sx2 টার্ম যেটা Sx2 যে টার্মটা সেটা যেহেতু স্কয়ার করতেছি অর্থাৎ সেটা আরো ছোট হয়ে যাচ্ছে, সেটা নেগলিজিবল হয়ে যাচ্ছে। এখানে তো কোনো স্কয়ার নাই, এখানে যেহেতু স্কয়ার করতেছি সেজন্য ভ্যালুটা আরো ছোট হয়ে যাচ্ছে, সেজন্য এটা S এর মান 0.02 হলে সে কোন একটা হুম। সংখ্যা 0.2 এর সাথে গুণ করলে উপরেরটা তো ছোট হবে, এটা বলতেছিলাম। আমি তো বললাম, আমি বলছি ছোট তো হবে, কিন্তু এখানে এই টার্মটাতে হচ্ছে বেশি ছোট ছোট সংখ্যাকে হবে। আরো স্কয়ার করতে। তা তুমি যদি 0.01 কে যদি স্কয়ার করো আরো ছোট হয়ে যাবে না, সেটা বলতেছে। অর্থাৎ এটা স্কয়ার থাকার কারণে এটা বেশি নেগলিজিবল হয়ে যাচ্ছে, সেটা বলতেছি। তাহলে R2 স্কয়ার তুলনায় এটা বেশি নেগলিজিবল হয়ে যাওয়ার কারণে এটাকে আমরা নেগলেক্ট করতেছি। তাহলে এখানে থাকতেছে k phi s e2 r2 বাই r2 স্কয়ার। তাহলে phi যেটা ফ্লাক্স হচ্ছে কনস্ট্যান্ট, k ও কনস্ট্যান্ট, e2 যেটা e2 ও কনস্ট্যান্ট, সাপ্লাই ভোল্টেজ যদি কনস্ট্যান্ট হয় e2 ও কনস্ট্যান্ট হবে। তাহলে বাকি থাকতেছে s r2 বাই r2 স্কয়ার। তাহলে r2 আর r2 স্কয়ার কাটাকাটি গিয়ে থাকে s বাই r2। তো একটা রোটরের রেজিস্ট্যান্স তো ফিক্সড। হ্যাঁ, আমি যখন এই কার্ভটা চিন্তা করতেছি তখন রেজিস্ট্যান্স হচ্ছে r, তার মানে রেজিস্ট্যান্স ফিক্সড। তাহলে রেজিস্ট্যান্স যদি ফিক্সড হয় তাহলে বাকি থাকতেছে শুধুমাত্র স্লিপ। তার মানে আমরা বলতে পারি টর্ক ইজ প্রপোর্শনাল টু স্লিপ, অর্থাৎ সেই স্লিপের উপর নির্ভরশীল। সেই কারণে যখন স্লিপের ভ্যালু বাড়তেছে টর্কের ভ্যালু বাড়তেছে। স্যার রেজিস্ট্যান্স তো ব্যস্তানুপাতিক টর্কের দেখতেছি, সেই হিসেবে স্যার আমরা তো পড়ছি রেজিস্ট্যান্স বাড়াইলে টর্ক বাড়ে ইনিশিয়াল পয়েন্টে। কিন্তু তুমি যেটা বলতেছো সেটা হচ্ছে বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ালে কমে বা রেজিস্ট্যান্স বাড়লে বাড়বে, যাই হোক না কেন যদি চেঞ্জ করো। কিন্তু আমি তো এখানে তো চেঞ্জ করতেছি না, আমি জাস্ট একটা স্পেসিফিক কার্ভ নিয়ে আলোচনা করতেছি যেটা রেজিস্ট্যান্স হচ্ছে ফিক্সড। জি স্যার, বুঝতে বুঝতে পারছো? তো এখানে তো বাড়ানো কমানোর কথাটা আসতেছে না, আমরা তো সেটা আসতেছি পরে আলোচনাতে। কিন্তু আমরা এই কার্টিস্টিক্স কার্ভটা বোঝার চেষ্টা করতেছি। আচ্ছা, এখন এখানে টর্ক ইজ প্রপোর্শনাল হচ্ছে স্লিপ, মানে স্লিপ যত বাড়বে টর্ক তত বাড়বে। তো বাড়তে বাড়তে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে সে যাবে। তো ম্যাক্সিমাম স্লিপের যে ভ্যালুতে ম্যাক্সিমাম টর্কটা পাই সেটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম টর্ক রিলেটেড স্লিপ, অর্থাৎ এসপি। তো এখন এখানে তখন সে যে টর্কটা ডেভেলপ করতেছে এটাকে আমরা বলতেছি ম্যাক্সিমাম টর্ক। এই ম্যাক্সিমাম টর্কের আরো কয়েকটা নাম আছে, সেই নামগুলো কি কি? সেই নামগুলো হচ্ছে ব্রেকডাউন টর্ক। কারণ হলো এই টর্কের চেয়ে একটু বাড়লেই মোটরটা স্থির হয়ে যাবে, অর্থাৎ ব্রেকডাউনে পৌঁছে যাচ্ছে। সেই জন্য আমরা এটাকে বলতেছি ব্রেকডাউন টর্ক। ম্যাক্সিমাম টর্কও বলতে পারি, ব্রেকডাউন টর্কও বলতে পারি, অথবা পুল আউট টর্ক বলতে পারি। অর্থাৎ সে তার অপারেটিং কন্ডিশন, সে যে একটা অপারেটিং একটা মোটর ছিল যেখান থেকে সে স্থির হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে। তো সেটা যেটাকে আমরা পুল আউট টর্ক বলতে পারি, ব্রেকডাউন টর্ক বলতে পারি, অথবা স্টলিং টর্ক বলতে পারি। অর্থাৎ এই টর্কের পরে গিয়ে সেটা স্থির হয়ে যাবে, মোটর থেমে যাবে, সেটাকে স্টলিং টর্ক বলে থাকি। তাহলে স্লিপের কোন ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি সেটা কিন্তু আমরা অলরেডি ইকুয়েশন ডিরাইভ করছিলাম যে R2 ইকুয়াল টু SX2, তার মানে S ইকুয়াল টু R2 বাই X2। তাহলে স্লিপের সেই ভ্যালুতে, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে ফিক্সড, তাহলে স্লিপের সেই ভ্যালুতেই আমি ম্যাক্সিমাম টর্কটা পাচ্ছি। S ইকুয়াল টু R2 বাই X2 করলে, অর্থাৎ R2 বাই X2 করলে আমি স্লিপে যে ভ্যালু পাবো সেই ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি। এখন এই যে আমাদের পরের কার্ভগুলো দেখতেছি 4R 6R, তাহলে যদি রেজিস্ট্যান্স যদি আমি এখানে বাড়াই 4 গুণ করি তাহলে স্লিপের ভ্যালুটা বাড়বে, অর্থাৎ স্লিপের যে ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাবো সেই ভ্যালুটা আমি বেশি পাবো। সেই কারণে আমরা দেখতে পারতেছি 4R যখন করলাম তখন স্লিপের সেই ভ্যালু যে ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাচ্ছি সেই ভ্যালুটা বেড়ে গেল। এই ইকুয়েশন থেকে আমরা সহজেই বুঝতে পারতেছি। একইভাবে আমি যদি রেজিস্ট্যান্সের ভ্যালু আরো বাড়াই তখন স্লিপের ভ্যালুটা আরো বাড়বে, তাহলে স্লিপের ভ্যালুটা আরো বাড়লো, যে ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাবো স্লিপের সেই ভ্যালুটা আরো বাড়লো। NS কমবে স্পিড না স্যার তখন? হ্যাঁ, স্পিড তো NS না, সিঙ্ক্রোনাস স্পিড তো কখনো কমবে না, সিঙ্ক্রোনাস স্পিড তো ফিক্সড স্পিড, তাই না? রোটরের স্পিডটা কমবে, স্লিপের ভ্যালু বেশি হওয়া মানে রোটরের স্পিড কমা, তাই না? রোটরের স্পিড কম বলেই তো স্পিডে পার্থক্য বাড়তেছে। মনে করো তোমার একটা ফ্রেন্ড দৌড়াচ্ছে একই স্পিডে, তুমি তার সাথে কাছাকাছি স্পিডে দৌড়াচ্ছিলা, এরপর তুমি যখন একটু কম স্পিডে দৌড়াচ্ছ তার মানে তোমাদের পার্থক্য বেড়ে যাবে, স্পিডে পার্থক্য বেড়ে যাবে। এখন আমরা বললাম স্লিপের ভ্যালুটা শুরুর দিকে কম থাকে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? তো স্লিপের ভ্যালু প্রথম দিকে কম থাকে বলে এই ভ্যালুটা খুব কম ছিল, কিন্তু যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে অল্প বাড়লে যেহেতু স্কোয়ার আছে
তাহলে পুরো রেজাল্টটা যথেষ্ট পরিমাণ বাড়তেছে। তো বাড়তে বাড়তে একটা পর্যায়ে দেখা যাবে এটা নেগলিজিবল থাকবে না, বরং এটার তুলনায় এই টার্মের তুলনায় R2 স্কয়ারটা নেগলিজিবল হয়ে যাচ্ছে। কারণ স্লিপ বাড়ার সাথে সাথে এই টার্মটা বাড়তেছে, এটা তো কনস্ট্যান্ট, R2 স্কয়ার তো কনস্ট্যান্ট। তাহলে এই যে ম্যাক্সিমাম টর্কে যখন চলে আসলো, তখন দেখা গেল এর পরে গিয়ে স্লিপের ভ্যালু বাড়লে এই টার্মটা x2 হোল স্কয়ার টার্মটার চেয়ে R2 স্কয়ার টার্মটা নেগলিজিবল হয়ে যাবে। তো এটা যদি নেগলিজিবল হয়ে যায় তার মানে শুধুমাত্র sx2 হোল স্কয়ার টার্মটা থাকবে, আর উপরের k কনস্ট্যান্ট, ফাই কনস্ট্যান্ট, e2 কনস্ট্যান্ট, হ্যাঁ, R2 ও কনস্ট্যান্ট। তাহলে আমরা পাচ্ছি s ডিভাইড বাই sx2 হোল স্কয়ার। তাহলে কাটাকাটি করলে আমি পাচ্ছি 1 বাই s, কারণ x2 যেটা সেটাও তো কনস্ট্যান্ট, রোটরের রিঅ্যাক্ট্যান্স স্ট্যান্ড স্টিল অবস্থার। তাহলে 1 বাই s পাচ্ছি। তাহলে টর্ক ইজ প্রপোর্শনাল টু 1 বাই স্লিপ, অর্থাৎ ব্যস্তানুপাতিক। তো যার কারণে ম্যাক্সিমাম টর্কে পৌঁছানোর পরে স্লিপ যত যত বাড়তে থাকে টর্কের ভ্যালুটা তত কমতে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের টর্কের ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা আমরা পেলাম, টর্ক ভার্সেস স্লিপ কার্ভ। স্যার তখন কি স্যার রিঅ্যাকট্যান্সটা বেড়ে যায়? হ্যাঁ, বুঝি নাই। স্যার তখন কি স্যার রিঅ্যাকট্যান্সটা বেড়ে যায়? এই যে টর্ক স্যার যখন ওই যে ম্যাক্সিমাম পরে স্যার আবার কমে যাচ্ছে না, তখন কি স্যার রিঅ্যাকট্যান্সটা বেড়ে যায় জন্য? আমরা বলতেছি এখানে যে রিঅ্যাকট্যান্স হচ্ছে, দেখো x2, তুমি রিঅ্যাকট্যান্স কি xr বলতেছো নাকি x2 বলতেছো সেটার উপর নির্ভর করতেছে। কারণ x2 যদি হয় রোটরের রিঅ্যাকট্যান্স, সেটা তো সবসময় কনস্ট্যান্ট, জি স্যার। x2 তো পরিবর্তনশীল না। জি আর স্যার। যদি তুমি sx2 পুরোটার কথা বলো, আমরা তো সেটার কথাই বলতেছি এখানে, sx2 পুরোটার কথাই বলতেছি, সেটাকে কনসিডার করেই বলতেছি। এখানে দেখা যাচ্ছে যে টর্ক ইজ প্রপোর্শনাল টু 1 বাই s। আমি স্লিপকে আলাদা করে ফেলছি, স্লিপকে যদি আলাদা করে ফেলি তার মানে x2 তো কনস্ট্যান্ট, x2 আর কোনো আলাদা কোনো প্রভাব নাই, কারণ স্লিপকে আমি আলাদা করে ফেলছি। হয়ে গেছে না স্যার? হ্যাঁ, বুঝে নাই। x2 সমান r2 সমান হয়ে গেছে আর কি স্যার? x2 সমান r2 হয়েছে ওই যে তুমি বলতেছো ম্যাক্সিমাম টর্ক পজিশনে। স্যার আমি স্যার ওই x2 পোর্শনটা স্যার কেন বাদ দিব স্যার? আমার তো স্যার r2টা স্যার কনস্ট্যান্ট আর রেজিস্ট্যান্টের মানটা স্যার কমে না বাড়ে না, কিন্তু স্যার আমার ফ্রিকোয়েন্সির উপর স্যার আমার ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স স্যার বাড়ে কমে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তো আমি তো বলতেছি এখানে x2 যেটা, জি স্যার। তুমি খেয়াল করো, একটু একটু স্লোলি চিন্তা করে খেয়াল করো। রোটেটিং অবস্থার রিঅ্যাকট্যান্স xr ইকুয়াল টু হচ্ছে sx2, ঠিক আছে? জি স্যার। এখন স্লিপের সাথে সম্পর্কিত হচ্ছে রোটেটিং অবস্থার রিঅ্যাকট্যান্সটা। তো আমার এখানে ইকুয়েশনে যে sx2 আছে, আমি তো স্লিপকেও রাখছি এখানে, কিন্তু এখন s স্কোয়ার x2 স্কোয়ার যখন করলাম তখন স্লিপটা আলাদা হয়ে গেল, x2 স্কোয়ারটা আলাদা হয়ে গেল। তো x2 তো কনস্ট্যান্ট, রোটরের রিঅ্যাকট্যান্স ইটসেলফ তো কনস্ট্যান্ট, কারণ আমি তো স্লিপ সহ কনসিডার যখন করবো তখন হচ্ছে সেটা কনস্ট্যান্ট না, ভেরিয়েবল। কিন্তু স্লিপ তো আমি কনসিডার করছি, করে সেটাকে আমি আলাদা করে ফেলছি। আলাদা করার কারণে আমি x2 টার্মটাকে আলাদাভাবে বলতেছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। বুঝতে পারছো? তো সেই জন্য হচ্ছে এখানে s স্কোয়ার টার্মটা শুধু থাকতেছে, তার কাটাকাটি গিয়ে 1 বাই s থাকতেছে। তাহলে টর্ক ইজ প্রপোর্শনাল টু 1 বাই s, অর্থাৎ স্লিপ বাড়লে টর্কটা কমতেছে। তাহলে এখন এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে কার্ভটা আসলো, টর্ক ভার্সেস স্লিপ কার্ভ, সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার হাইপারবোলার মতো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কালার জোন দেখানো হয়েছে। তো এই জোনটা দ্বারা বোঝানো হচ্ছে, এই কালার জোনটা শুধুমাত্র প্রথম কার্ভটার জন্য। তো এই প্রথম কার্ভটার জন্য সেফ জোন দেখানো হচ্ছে, সেফ অপারেটিং জোন। অর্থাৎ আমি লোড বাড়াবো, টর্ক বাড়বে, এতটুকু পর্যন্ত বলতেছে সেফ জোন। এর চেয়ে বেশি তো আমি অবশ্যই যেতে পারবো, কিন্তু একটা সেফটি মার্জিন যেহেতু থাকে, তো সেফটি মার্জিন রেখেই সাধারণত ম্যানুফ্যাকচারার বলে থাকে যে তুমি এতটুকুতে অপারেট করাবা মোটরটাকে। কারণ অতটুকুর চেয়ে বেশি কোনো কারণে যদি হয়েও যায় তারপরেও সাথে সাথে স্টপ হয়ে যাবে না, একটা সেফটি মার্জিন থাকে। তো এখানে কালারফুল যে রিজিয়ন, এটা হচ্ছে তার অপারেটিং রিজিয়ন। এখানে টর্কের মানগুলো কোথায়, মানে কোন পাশে থেকে কাউন্ট হয়? টর্কের মান তো ওয়াই অ্যাক্সিসে, তাই না? টর্কের মান ওয়াই Y অ্যাক্সিস মানে axis এর ওইদিকে বসছে স্যার, ওইদিকে মানে মানগুলো দেন না যে দিলে মানগুলো তো এটাতে স্পেসিফিক একটা মেশিনের, এটা একটা মেশিনের জন্য একরকম হবে, তাই না? এখানে তো তুমি নিজেই বুঝতে পারছো মান মানে কি, ওয়াই অ্যাক্সিস মান বুঝো না তুমি? তখন এটা হচ্ছে 0, যত উপরের দিকে যাবে তত বাড়বে, ঠিক কিনা? নাকি তোমার স্পেসিফিক ভ্যালু দরকার, টর্কের ভ্যালু কত এটা স্পেসিফিক দরকার? না, ঠিক আমরা আছে, তো বাট জানি কাউন্ট করতে একটু সুবিধা হয় তো আর কি, মানে কাউন্ট তো আমরা এমনিই করতে পারতেছি, এটা ধারণা তো করতে পারতেছি, তাই না? মনে করো এখানে হচ্ছে 0 থেকে যত উপর দিকে যাবে তত বাড়তেছে, বাড়তে একটা ম্যাক্সিমাম একটা ভ্যালুতে পৌঁছালো, এটাই আর কি ব্যাপারটা। আচ্ছা, এখন এখানে বলা হচ্ছে
এটা হচ্ছে তাদের সেফ জোন, অপারেটিং জোন দেখানো হচ্ছে এখানে একটা প্রথম যে কার্ভটা, সেই কার্ভটার জন্যই। আর আমরা এখান থেকে যেটা কনক্লুশন যেটা পাইছি এর আগে যেটা বললাম সেটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে না ম্যাক্সিমাম টর্ক কতটুকু হবে। তো সে কথাটা এখানে বলতেছে যে ম্যাক্সিমাম টর্ক ডাজ নট ডিপেন্ড অন R2, কিন্তু স্লিপের কোন ভ্যালুতে ম্যাক্সিমাম টর্কটা পাবো সেটা নির্ভর করবে রোটরের রেজিস্ট্যান্সের উপর। স্লিপের কোন ভ্যালুতে ম্যাক্সিমাম টর্ক পাবো সেটা নির্ভর করবে রোটরের রেজিস্ট্যান্সের উপরে। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এরপর তাহলে এটা হচ্ছে আমাদের টর্ক ভার্সেস স্লিপ ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ইন্ডাকশন মোটরের জন্য, 3 ফেজ ইন্ডাকশন মোটরের জন্য। আর এরপর আমাদের যে আলোচনা সেটা হচ্ছে টর্ক এবং স্পিডের উপরে সাপ্লাই ভোল্টেজের কি প্রভাব। আমরা তো অলরেডি আসলে আলোচনা করছি, আমরা স্টার্টিং টর্কের ক্ষেত্রেও দেখছি যে স্টার্টিং টর্কটা ভোল্টেজের সাথে স্কোয়ারলি প্রপোর্শনাল, অর্থাৎ অল্প পরিবর্তনে টর্কে যথেষ্ট পরিবর্তন হবে। রানিং টর্কের জন্য দেখছি একই কথা, যে ভোল্টেজের অল্প পরিবর্তনে রানিং টর্কে যথেষ্ট পরিমাণ পরিবর্তন হবে। তো এই আলোচনা মোটামুটি আমাদের অলরেডি কভার হয়ে গেছে। কিন্তু টর্ক এবং স্পিডের উপরে ফ্রিকোয়েন্সির প্রভাবটা কি সেটা নিয়ে আমাদের আলোচনা কিন্তু হয়নি, কারণ আমরা স্টার্টিং টর্কের উপর ফ্রিকোয়েন্সির প্রভাব আলোচনা করিনি, রানিং টর্কের উপর ফ্রিকোয়েন্সির প্রভাব আলোচনা করিনি। কেন করিনি? কারণ আমরা জানি আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি হচ্ছে ফিক্সড। তো সাপ্লাই ফ্রিকোয়েন্সি যদি ফিক্সড হয় তাহলে সেটার তো আর কোনো প্রভাব আলোচনার দরকার নেই। তো কিন্তু তাহলে এখানে কেন আলোচনা করব? আমরা আলোচনা করব এই জন্য যে যদি কোনো একটা এক্সেপশনাল কেস হয়, অর্থাৎ বড় কোনো ফল্ট হয়, তখন কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। মনে করেন মেজর একটা ফল্ট হলো যার কারণে পাওয়ার প্ল্যান্ট এর মধ্যে মানে জেনারেটর, কয়েকটা বড় বড় জেনারেটর ট্রিপ করলো, তো সেক্ষেত্রে সেটা ফ্রিকোয়েন্সি ইফেক্ট করবে। অথবা যদি এমন হয় যে মনে করো কোনো একটা ঘূর্ণিঝড়ের কারণে একটা বড় গাছ লাইনের উপর পড়ে গেছে, ট্রান্সমিশন লাইনের উপর, তাহলে ওই ট্রান্সমিশন লাইন থেকে পাওয়ার যেসব লোডে যাচ্ছিল সেই লোডগুলো ডিসকানেক্ট হয়ে গেছে, তো তখনও কিন্তু সমস্যা হবে। তো এইসব ফল্টের কারণে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে। অথবা যেসব জায়গায় নিজস্ব জেনারেটিং ইউনিট ইউজ করা হয় সেখানেও ভোল্টেজের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হতে পারে, কারণ ফ্রিকোয়েন্সি তো নির্ভর করবে জেনারেটরকে আমি কত স্পিডে ঘোরাচ্ছি তার উপরে। তো যেই মেকানিক্যাল এনার্জির মাধ্যমে আমরা জেনারেটরকে ঘোরাচ্ছি সেটা যদি কোনো কারণে স্পিডটা চেঞ্জ হয়ে যায় তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তাহলে এই ধরনের এক্সেপশনাল কন্ডিশনে ফ্রিকোয়েন্সি চেঞ্জ যদি হয় তখন স্পিডের উপর কি প্রভাব পড়বে সেটা নিয়ে হচ্ছে আমাদের পরে আলোচনা। তো এটা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ, আজকে আলোচনা হবে না আর। তো আজকে এই পর্যন্তই, যে আমরা রানিং টর্ক সম্পর্কে জানলাম এবং ম্যাক্সিমাম রানিং টর্ক পাওয়ার শর্তটা কি সেটা জানলাম, ম্যাক্সিমাম রানিং টর্ক পাওয়ার কন্ডিশনটা কি, এবং টর্ক ভার্সেস স্লিপ কার্ভ যেটা সেটা সম্পর্কে জানলাম। তো এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন আছে আর? না স্যার।